এই একদম আমার কাছে আসবেন না। তুমি কি ভুলে গেছো যে আজকে আমাদের বিয়ে হয়েছে? সেটাকে বিয়ে বলে না, সেটাকে জোরপূর্বক কাউকে হয়রানি বলে। আমি এসব বিয়ে মানি না। তুমি মানো আর না মানো, বিয়ে হয়ে গিয়েছে। আমি মেনে নিয়েছি, আর এখন আমাদের বাসর রাত। কাছে আসো বাবু। আপনি কি পাগল নাকি? এরকম করছেন কেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। আমি তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছি। আপনি যাই বলেন না কেন, আমি আপনার সাথে কিছুই করতে পারবো না। আমাকে যেতে দিন। আমাকে এখন আমার হোস্টেলে যেতে হবে। অনেক রাত হয়ে গিয়েছে। চুপ, একদম চুপ। এতক্ষণ অনেক কথা বলেছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। তুই তোর বউকে ছেড়ে হোস্টেলে যাবি, তাই না? তারা দেখাচ্ছি তোকে। এই বলে নীল কিছু বলার আগেই আদিবা নীলকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর তার বুকের ওপর উঠে বসে। আদিবা নীলের হাতগুলো চেপে ধরে তার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। আদিবা নীলের ঠোঁটগুলো চুষতে লাগলো। নীল তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আদিবার সাথে পেরে ওঠে না। 5 মিনিট হয়ে গিয়েছে, কিন্তু আদিবার থামার কোনো নামগন্ধ নেই। নীলও যেন ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছে। এত সুন্দরী একটা মেয়ে এত কাছে এসে এমন করলে কয়জনই বা নিজেকে ধরে রাখতে পারে। নীল তখন সজোরে আদিবাকে ধাক্কা দেয়। আদিবা বিছানা থেকে পড়ে যাচ্ছিল। তখনই আদিবা নিজেকে সামলে নেয়। নীল তখন উঠে যাচ্ছিল, কিন্তু আদিবা সাথে সাথে আবারও নীলের উপর উঠে তার ঠোঁটজোড়া দখল করে নেয়। আদিবা তার পা দিয়ে নীলের পায়ের সাথে ঘষতে লাগলো। নীল যেন সিরিয়াস হয়ে যাচ্ছে। এভাবেই কিছুক্ষণ চলে গেল। নীল নিজেকে আর ধরে রাখতে পারে না। সেও আদিবার সাথে সাড়া দেয়। নীল আদিবাকে তার ভালোবাসা দিচ্ছিল। আদিবা নীলের চুলগুলো খামছে ধরে। সে যেন এটাই চাচ্ছিল, তার জুনিয়র স্বামী যেন তাকে ভালোবাসা দেয়। এভাবেই 2 ঘন্টা পর নীল ক্লান্ত হয়ে আদিবার বুকের ওপর ঘুমিয়ে পড়ে। আদিবা নীলের চুলে হাত বুলিয়ে দিয়ে তার কপালে একটা কিস করে। তারপর নীলকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। মিষ্টি বাসরাত শেষে সকালের আলো রুমের জানালা দিয়ে প্রবেশ করে। ধীরে ধীরে নীলের ঘুম ভাঙে। ঘুম ভাঙলে নীল নিজেকে আবিদার সাথে একরকম অন্তরঙ্গ অবস্থায় দেখে অবাক হয়ে যায়। তখনই তার গত রাতের ঘটনা মনে পড়ে। নীলের তখন নিজের ওপর নিজেরই রাগ হচ্ছিল। নীল সঙ্গে সঙ্গে রেগে আদিবার উপর থেকে উঠে পড়ে। আদিবা তখন ঘুম যাওয়ানো কণ্ঠে নীলকে বলে, কি হলো বাবু? উঠে গেলে কেন? আসো, আমার বুকে আসো। আপনি আমার সাথে এসব কি করলেন? আপনাকে আমি কখনোই ক্ষমা করব না। আহা, এত রেগে যাচ্ছ কেন? তুমিও তো আমাকে অনেক ভালোবাসা দিয়েছো বাবু। চুপ করুন। আমি আপনাকে ঘৃণা করি। আপনি জোর করে আমার জীবনটা নষ্ট করে দিলেন। কি বললে তুমি? ঘৃণা করো? কাল রাতে তো তোমার ভালোবাসার ভাষা অন্য কথা বলছিল। তুমিও তো সাড়া দিচ্ছিলে, অস্বীকার করবে না। আমি আমি জানি না কি হয়েছিল। আপনি আমাকে সিডিউস করেছেন। আপনার মতো একটা চরিত্রহীন মেয়েকে আমি জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। এই একদম মুখে লাগাম দাও। আমার সম্পর্কে একটাও বাজে কথা বলবে না। আমি তোমার বউ, সেটা মনে রাখবে। আর কাল রাতে যা হয়েছে সেটা স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক। জোর যদি হতো, তুমি কি 2 ঘন্টা ধরে সাড়া দিতে? হ্যাঁ, জোরই ছিল। আপনি আমাকে বাধ্য করেছেন। আমি এখন চলে যাচ্ছি। আমি আর আসবো না এখানে। আসবে না মানে? কোথায় যাচ্ছ? আমি হোস্টেলে যাচ্ছি, তারপর ভার্সিটিতে যাব। বুঝলাম, কিন্তু তুমি এখানে আর আসবে না কেন? এটা আপনার বাড়ি, আর এখানে আপনি একা থাকেন। আমি কেন এখানে আসব? তুমি আমার স্বামী, আমার সব কিছুতেই তোমার অধিকার আছে। আপনাকে কয়বার বলবো যে আমি এই বিয়ে মানি না? প্লিজ নীল, এভাবে বলো না। ভার্সিটিতে যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিনই আমার মন তোমাকে দিয়ে দিয়েছি। সব সময় আড়াল থেকে তোমাকে দেখতাম। তোমাকে হারিয়ে ফেলার অনেক ভয় হতো। তোমাকে কাছে পাওয়ার জন্য মন ছটফট করতো। তাই তোমাকে বিয়ে করে ফেলেছি। বিয়েটা যদিও জোর করেছিল, কিন্তু আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি নীল। আদিবার কথাগুলো নীল মনোযোগ দিয়ে শুনছিল। কথা শেষ হলে নীল তখন আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। তারপর বাসা থেকে বেরিয়ে হোস্টেলের দিকে যায়। রাস্তায় যাওয়ার সময় নীল তার পকেট থেকে ফোনটা বের করে একটি নম্বরে কল করে। তখন ওপাশ থেকে শোনা যায়, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
ভালো। তোমাদের কি খবর? এই তো স্যার, সব কিছু অ্যাভারেজ। কেন সব কিছু এভারেজ কেন? আপনি ছাড়া কোনোটাই আর ভালো থাকে, সেটা আপনি যে ক্ষেত্রেই বলেন। আচ্ছা বুঝলাম। তুমি কি বোঝাতে চাচ্ছ? বাবা তো সব কিছু দেখছে এখন। তুমিও হেল্প করো। আমি যত তাড়াতাড়ি সম্ভব ব্যাক করব ইনশাল্লাহ। জি স্যার, আমরা সেই অপেক্ষায় আছি। নীল তখন আর কিছু না বলে কল কেটে সোজা হোস্টেলে চলে যায়। হোস্টেলে ঢুকে যখনই তার রুমের দিকে যাচ্ছিল তখনই হোস্টেল সুপার ওকে ডাক দেয়। কি ব্যাপার নীল, তুমি গতকাল রাত থেকে কোথায় ছিলে? নীল তখন বুঝতে পারছিল না কি বলবে। সে কষ্টে মুখে একটা হাসি টেনে বলে, আসলে আঙ্কেল ভার্সিটি থেকে একটি গ্রুপ প্রজেক্ট দিয়েছে, তাই আমরা সবাই এক বন্ধুর বাসায় সেটা নিয়ে আলোচনা করছিলাম। তখন রাত হয়ে গিয়েছিল, তাই আর ফিরে আসতে পারিনি। ঠিক আছে, এখন রুমে যাও, আর পরবর্তীতে যদি আবার এরকম হয় তাহলে আমাকে ফোন করে জানিয়ে দিবে। ঠিক আছে আঙ্কেল। নীল তখন তার রুমে চলে আসে। তারপর ওয়াশরুমে গিয়ে গোসল করে এসে ভার্সিটির জন্য রেডি হয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। তারপর ভার্সিটিতে পৌঁছে ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করতে নীল দেখতে পায় আদিপা তার বান্ধবীদের নিয়ে একটি ছেলেকে র্যাগিং করছে। নীল সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। তখন আদিপার এক বান্ধবী আদিবাকে বলে, দোস্ত দেখ কি হ্যান্ডসাম রে ছেলেটা, পুরাই চকলেট বয়। ইস, মন চাচ্ছে এক্ষুনি গিয়ে একটা কিস করে দিই। এই একদম চুপ, খবরদার ওকে নিয়ে কোনো কথা বলবি না। আদিপার রাগ দেখে সাইমা চুপ হয়ে যায়, কিন্তু এটা বুঝতে পারে না যে আদিপা কেন রেগে গিয়েছে। তখনই অন্যদিকে নীল যখন ভার্সিটির মাঠ দিয়ে ক্লাসরুমের দিকে যাচ্ছিল তখনই একটি মেয়ে এসে নীলকে প্রপোজ করে। আই লাভ ইউ। তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি। কখন যে ভালোবেসে ফেলেছি তা নিজেও জানি না। তুমি কি আমার ভালোবাসার সাথী হবে? দূর থেকে আদিবা এটা দেখতে পায়। রাগে তার চোখ লাল হয়ে যায়। আদিবা তখন দ্রুত এদিকে আসে। আদিবা এসে মেয়েটির চুলের মুঠি ধরে তাকে দাঁড় করায়। মেয়েটি তখন তার চুল ছাড়িয়ে নিয়ে বলে, কি ব্যাপার, কে আপনি? আর আপনি আমার চুল ধরলেন কেন? আদিবা তখন রেগে মেয়েটির গালে একটি থাপ্পড় লাগিয়ে দেয়। নীল তো নীরব দর্শকের মতো পুরো ঘটনা দেখছে। এটা ভার্সিটি, এটা কোনো প্রেম ভালোবাসার জায়গা নয়। আমি এখানে কি করব সেটা আমার ব্যাপার। আপনি কেন তৃতীয় পক্ষ হয়ে আমাদের মাঝে নাক গলাচ্ছেন? এত কৈফিয়ত দিতে বাধ্য না। তুই ভালোই ভালো এখান থেকে যা, না হলে। আদিবার রাগ দেখে মেয়েটি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আদিবা তখন নীলের হাত ধরে তাকে নিয়ে ক্যান্টিনের দিকে যায়। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আমার ক্লাস আছে, আমাকে ক্লাসে যেতে হবে। এ চুপ, একদম চুপ। এমনিতেই মাথা গরম হয়ে আছে, এখন যদি বেশি কথা বলো তাহলে খবর আছে। আদিবার রাগ দেখে নীল ভয়ে একটা ঢোক গিলে চুপচাপ বসে থাকে। আদিবা তখন খাবার নিয়ে এসে নীলের পাশে বসে। তারপর খাবার হাতে নিয়ে নীলের মুখের সামনে ধরে। হা করো। না, আমি খাবো না। এই একদম রাখবে না, হা করো বলছি। আদিবার চোখ দেখে নীল ভয় পেয়ে যায়। নীল তখন আর কিছু না বলে চুপচাপ হা করে আদিবা তখন নীলকে খাইয়ে দেয়। এখন আমি না খাওয়ালে তো খালি পেটেই ক্লাসে চলে যেতে। আপনি কি করে জানলেন আমি খাইনি? এটা হচ্ছে একজন দায়িত্ববান স্ত্রীর বৈশিষ্ট্য। নীল তখন কিছু বলে না। আচ্ছা, তুমি তখন ওই মেয়েটাকে কিছু বললে না কেন? আমি কিছু বলার আগেই তো আপনি এসে যা দেখালেন। কথাটি বলে নীল হাসতে থাকে। এভাবেই খাওয়া প্রায় শেষ হয়ে আসে। আদিবা তখন মনে মনে বলে, নিজে নিজেই খাচ্ছে, একবারও জিজ্ঞেস করলো না আমি খেয়েছি কিনা। আচ্ছা, আপনি খেয়েছেন? বাহ, আমার জামাই তো দেখি পারফেক্টই আছে। না, তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। আরে আপনিও খেয়ে নিন, আমার খাওয়া তো শেষ। না, আমি খাবো না। খাবেন না মানে? কিন্তু কেন? তুমি খাইয়ে দিলে খাবো, না হলে খাবো না। আরে এটা তো ভার্সিটি, এখানে আপনাকে কিভাবে খাইয়ে দিব? কেন, তুমি আমি যেভাবে তোমাকে খাইয়ে দিয়েছি সেভাবে খাইয়ে দিবে? না না, আমি এখানে পারবো না। তাহলে আজকে রাতে বাসায় খাইয়ে দিবে? কিন্তু আমি তো আপনার বাসায় যাব না। ঠিক আছে, তাহলে আমিও খাবো না, যাও তুমি। কথাটি বলে আদিবা চোখ ঘুরিয়ে নেয়।
কারণ আদিবা তখন মনে মনে হাসছিল, কারণ নীল ধীরে ধীরে তার প্রতি কেয়ার দেখাচ্ছিল। আরে আপনি এমন করছেন কেন? ঠিক আছে, আমি বাসায় যাব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি সব শর্তে রাজি। আমি আপনার রুমে থাকবো না, আমি অন্য রুমে থাকবো। ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে, তাহলে আপনি এখন খেয়ে নিন, আমার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। আমি গেলাম। ঠিক আছে, বাই। কি? নীল চলে যায়। আদিবা সেদিকে তাকিয়ে থাকে। তখনই আদিবার বান্ধবীরা সেখানে আসে। সাইমা আদিবার মাথায় একটা টোকা দেয়। কি রে, আমায় যেভাবে ধমক দিচ্ছিলি আর এখন তুই নিজেই টাঙ্কি মারছিলি? আমি টাঙ্কি মারছিলাম মানে? একদম ঢং করিস না। আমরা এতক্ষণ সব দেখছিলাম। তুই ছেলেটাকে ওই মেয়েটার থেকে সরিয়ে এখানে এনে তারপর জোর করে খাইয়া দিচ্ছিলি। প্রথমে খেতে চাইছিল না, পরে হেসে হেসে খেলো। ওহ, হাসিটা সেরা ছিল। হাসিটা দেখে আমি আবারও ক্রাশ খেলাম। এই একদম উল্টাপাল্টা কথা বলবি না, ওকে সম্মান দিয়ে কথা বলবি। বারে, তুই করলে মধু আর আমরা করলেই দোষ? আমি করব, 1000 বার করব, কারণ আমার অধিকার আছে। অধিকার আছে মানে? হ্যাঁ, অধিকার আছে। ও আমার হাজবেন্ড হয়, তোদের দুলাভাই। কি? তুই বিয়ে করেছিস? আমাদের জানালিও না। আমাদের ইনভাইট করলে কি হতো? তোর বাবার এত টাকা, আমরা এক্সট্রা 2-3 জন গেস্ট গেলে কি উনি খাওয়াতে পারতেন না? দেখ, এখানে খাওয়ানোর কথা না, আসলে হুট করে হয়ে গেছে বিয়েটা, এখনো কোনো অনুষ্ঠান করা হয়নি। যখন অনুষ্ঠান করব তখন তোদের ইনভাইট করব। আচ্ছা, তোর ফ্যামিলি ঠিক করেছে নাকি ছেলেটাকে? না, আমাদের লাভ ম্যারেজ। কি? লাভ ম্যারেজ? তার মানে তুই এতদিন প্রেম করেছিস? আমরা কিছুই জানতাম না। যা, তোর সাথে কথা নেই। তুই আমাদের তোর কিছুই মনে করিস না। আমি তো বলতে চেয়েছিলাম, কিন্তু নীল সম্পর্কটা গোপন রাখতে চেয়েছিল, তাই বলা হয়নি। এই নীলাটা কে? কেন, তোদের দুলাভাই। তারপর তারা বসে কিছু খেয়ে নিজেদের ক্লাসে চলে আসে। আদিবা ক্লাসে থাকলেও তার মনটা পড়ে আছে নীলের কাছে। আদিবার মন ক্লাসে নেই, সে শুধু নীলকে নিয়ে ভাবছে। আজ বিকেলে নীল তাদের বাড়িতে আসবে, এই আনন্দে সে মশগুল। ক্লাস শেষ হতেই আদিবা দ্রুত ভার্সিটিতে চলে আসে এবং গাড়ি নিয়ে নীলের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই নীল ভার্সিটি থেকে বেরিয়ে আসে। আদিবা নীলকে দেখে হেসে ওঠে। গাড়িতে ওঠো বাবু। আজকে না গেলে হয় না, আমার হোস্টেলে কিছু কাজ আছে। না বাবু, তুমি বলেছিলে যাবে, তাই যেতেই হবে। তাছাড়া আমি না খেলে তো মরেই যাব। নীল তখন বুঝতে পারল আদিবার সাথে তর্ক করে লাভ নেই। সে আর কিছু না বলে গাড়িতে উঠে যায়। আদিবা তখন হেসে গাড়ি চালানো শুরু করে। গাড়ি চলতে শুরু করে। নীল জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর আদিবা মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। এইভাবে মুখ গোমড়া করে আছো কেন বাবু? আপনি খুশি হন, আপনার ইচ্ছা পূরণ হচ্ছে। প্লিজ এভাবে বলো না, আমি তোমার জন্য সব করতে পারি। তুমি আমার প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসা হয়ে থাকবে। আমি জানি তুমিও ধীরে ধীরে আমাকে ভালোবেসে ফেলবে। আদিবার কথা শুনে নীলের মনে কোথাও যেন একটু মোচড় দিল। সে কিছু বলতে পারল না, হাতটা শুধু ছাড়িয়ে নিল। আপনি গাড়ি চালান। ঠিক আছে, চলো। তারা ঢাকায় আদিবার বাবার কিনে দেওয়া বাড়িতে পৌঁছালো। নীল বুঝতে পারল আদিবা জমিদার বাড়ির মেয়ে হওয়ায় তার বাবা এখানে তার সুবিধার জন্য বাড়ি করে দিয়েছেন, যেন তার কোনো অসুবিধা না হয়। রাতে নীল আর শর্ত অনুযায়ী অন্য একটা রুমে গিয়ে থাকার জন্য রেডি হলো। আদিবা এসে দেখল নীল শুয়ে আছে। কি ব্যাপার, তুমি শুয়ে পড়লে কেন? আমার ঘুম পাচ্ছে। তোমার কি মনে আছে ক্যান্টিনে কি কথা হয়েছিল? কি কথা? বাহ, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি বলেছিলাম তুমি না খাইয়ে দিলে আমি খাবো না। ও হ্যাঁ, মনে আছে। তাহলে এখন ওঠো। আজ আর না, খুব ক্লান্ত লাগছে। কাল সকালে। না, একদম চালাকি করবে না। আমার খিদে পেয়েছে, আমি কিন্তু রেগে বোম হয়ে আছি। আদিবার ধমক শুনে নীল উঠে বসলো। তারপর আদিবা খাবার নিয়ে এলো। নীল তখন অনিচ্ছা সত্ত্বেও আদিবাকে খাইয়ে দিল। আদিবা তৃপ্তি করে খেলো। যাক, এবার শান্তি। এবার তো আমাকে ঘুমাতে দিন। তুমি তো আমার শর্ত মেনে নিলে, কিন্তু আমার একটা শর্ত বাকি আছে। কি শর্ত? আজ রাতে আমি এই রুমেই তোমার সাথে ঘুমাবো। না, আমি অন্য রুমে ঘুমাবো বলেছিলাম, আর আপনিও হ্যাঁ বলেছিলেন।
তুমি অন্য রুমে ঘুমাবে বলেছো, আমার সাথে ঘুমাবে না সেটা তো আর বলনি। এখন সাইড দাও, আমি ঘুমাবো। না, আপনি আপনার রুমে যান। আদিবা তখন নীলের কোনো কথা না শুনে তার বিছানায় উঠে পড়ল। তারপর নীল কিছু বোঝার আগে আদিবা নীলের উপর শুয়ে পড়ে। আদিবা নীলের বুক থেকে মুখ তুলে নীলের ঠোঁটে একটি আলতো কিস করে। আমার হাজবেন্ড থাকতে আমি কেন আলাদা আলাদা একা একা ঘুমাবো? নীল তখন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আদিবা তার ঠোঁটজোড়া দখল করে নেয়। নীল প্রথমে একটু ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আদিবার এত কাছে আসে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। নীলও ধীরে ধীরে আদিবার সাথে সাড়া দিতে শুরু করে। দুজনের ভালোবাসার উষ্ণতা ধীরে ধীরে রুমে পরিবেশ বদলে দেয়। সারা রাত ধরে আদিবা আর জুনিয়র স্বামীকে তার ভালোবাসার বাঁধনে জড়িয়ে রাখে। সারা রাত আদিবার ভালোবাসার উষ্ণতায় থাকার পর ভোরের আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করে। নীলের ঘুম ভাঙলে সে দেখল যে আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। অবাক কাণ্ড! নীলের কেন জানি তখন রাগ হলো না, উল্টো মনের ভেতরে একটা প্রশান্তি অনুভব হচ্ছিল। নীল তখন ধীরে ধীরে উঠতে যাচ্ছিল, কিন্তু আদিবা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। না বাবু, আর একটু শুয়ে থাকো প্লিজ। আমি ওয়াশরুমে যাব, ছাড়ুন। আদিবা তখন মুখ টিপে হেসে নীলকে ছেড়ে দেয়। নীল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে আদিবা উঠে গিয়েছে এবং পোশাক পরিবর্তন করছে। নিচে এসো, একসাথে ব্রেকফাস্ট করব। ঠিক আছে। তারা দুজন নিচে এসে ডাইনিং টেবিলে বসলো। আদিবা নিজের হাতে নীলের প্লেটে খাবার তুলে দিতে শুরু করলো। ধন্যবাদ। আপনি এত কষ্ট করছেন কেন? এই, আরেকদিন আপনি বললে খবর আছে। আমি তোমার বউ, তোমার স্ত্রী। আমাকে তুমি করে বলবে, মনে থাকবে? মনে থাকবে। গুড বয়। এখন খেয়ে নাও। নীল চুপচাপ খেতে শুরু করে। আদিবাও তাকে খাইয়ে দিতে থাকে। খাবার শেষে আদিবা নীলের হাতে ভার্সিটির ব্যাগটা তুলে দেয়। চলো, আজ আমি তোমাকে ভার্সিটি পৌঁছে দেব। কিন্তু আমার তো হোস্টেলে যাওয়ার কথা ছিল। আমার জামা কাপড়? আরে কি হবে, হোস্টেলে গিয়ে তোমার জামা কাপড় আমি কালকেই আনিয়ে দেব। এখন চলো। নীল তখন আর কোনো প্রতিবাদ করার সুযোগ পায় না। দুজন একসাথে গাড়িতে ওঠে। গাড়ি চলতে শুরু করে। পথে আদিবা নানা মিষ্টি কথা বলে নীলকে হাসানোর চেষ্টা করতে থাকে। যদিও নীল জোর করে গম্ভীর থাকার চেষ্টা করছিল, তবুও আদিবার মজাদার কথাগুলো তার ঠোঁটের কোণে হাসি এনে দিয়েছিল। আচ্ছা, কাল রাতে তুমি আমায় খুব জোরে চেপে ধরেছিলে। তুমি কি ভয় পাচ্ছিলে আমি পালিয়ে যাব? আপনি এসব কি বলছেন? আরে রাখছো কেন, আমি শুধু জানতে চাইছিলাম। আমি কিছুই বলবো না। ঠিক আছে, বলতে হবে না, কিন্তু আমার মন বলছে তুমিও আমাকে কিছুটা পছন্দ করতে শুরু করেছো। সেটা আপনার ভুল ধারণা। ভার্সিটি গেটে গাড়ি পৌঁছালে আদিবা নীলকে নামিয়ে দেয়। সাবধানে ক্লাস করবে। আমি ক্লাস শেষে আবার আসবো তোমাকে নিতে। আর কারোর সাথে বেশি কথা বলবে না। আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা আমার ব্যাপার। ও আমার রাগী বাবু, বেশি রাগ করো না, যাও। নীল দ্রুত ভার্সিটির ভেতর চলে যায়। নীল চলে যেতেই আদিবা তার বান্ধবী সাইমাকে কল করে। দোস্ত, নীলকে ভার্সিটিতে দিয়ে এলাম। বাহ, এটা তো গুড নিউজ। এত তাড়াতাড়ি পাল্টালি কিভাবে? পটাতে হয়নি, সে নিজে থেকেই পটেছে। তবে এখনো অনেক রাগ আছে। আমি এখন ক্লাসে যাচ্ছি, তুইও তাড়াতাড়ি আয়। নীল ভার্সিটির ভেতর গিয়ে ক্লাসরুমের দিকে যাচ্ছিল। তখন তার পুরনো বন্ধু অর্ণবের কথা মনে পড়ে। নীল তার ফোন নাম্বারটা বের করে কল করে। হ্যাঁ অর্ণব, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি, আপনি? হ্যাঁ আমিও আছি, আলহামদুলিল্লাহ। শোনো অর্ণব, আমি ভার্সিটির জন্য প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করেছি। আমার এখন মনে হচ্ছে এই দিকের সকল কিছু সম্পর্কে আমার একটি স্পষ্ট ধারণা হয়ে গিয়েছে। আমার যা যা প্রয়োজন ছিল তার সব কিছুই এখন আমার হাতের মুঠোয়। হয়তো খুব শিগগিরই ফিরে আসব। ঠিক আছে স্যার, আমি আপনাকে আপনি আমাকে আপনার আসার সময় জানাবেন। আমি আপনার প্রাইভেট জেট বাংলাদেশে পাঠিয়ে দিব। ঠিক আছে, এখন রাখি, পরে কথা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম। আদিবার অতিরিক্ত ভালোবাসা এবং অধিকার বোধের চাপ থেকে মুক্তি পেতে নীল এখন মরিয়া। সে তার নিজের ক্ষমতা ও অবস্থান ব্যবহার করে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছে।
নীলের এই রহস্যময়ী প্রত্যাবর্তন কি আদিবার ভালোবাসার বাঁধনকে ছিন্ন করতে পারবে? আদিবা ও নীলের বিয়ের পর এভাবেই কিছুদিন কেটে যায়। আদিবা প্রতিদিন নীলকে ভার্সিটিতে পৌঁছে দিত এবং ক্লাস শেষে তাকে নিয়ে বাড়িতে ফিরত। নীল যতই আদিবাকে উপেক্ষা করার চেষ্টা করত, আদিবার ভালোবাসা, যত্নে ও সান্নিধ্যে সে ধীরে ধীরে নিজেকে নরম করতে শুরু করে। নীল বুঝতে পারে আদিবা আসলেই তাকে অনেক ভালোবাসে। একদিন বিকেলে নীল আদিবার রুমের বারান্দায় একটি চেয়ারে বসেছিল। আদিবা তার কোলে মাথা রেখে বসেছিল। দুজনেই চুপচাপ পশ্চিমের আকাশ দেখছিল। সেই মুহূর্তে প্রশান্তি নীলকে একটু ব্যক্তিগত হতে উৎসাহিত করে। আচ্ছা আদিবা, তুমি তো কখনো তোমার গ্রামের বাড়ি নিয়ে কিছু বলনি। আমি তো এতটুকুই জানি যে তুমি জমিদার বাড়ির মেয়ে, আর কিছু জানি না। আচ্ছা, তোমাদের বাড়িটা কোথায়? গৌরীপুর। কথাটি শুনে নীলের চোখ বড় বড় হয়ে যায়। সে যেন বিদ্যুতের শক খেল। সে সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। কি, গৌরীপুর? তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, কিন্তু তুমি দাঁড়িয়ে গেলে কেন? কি হলো? তোমার বাবার নাম হামিদুর রহমান, মায়ের নাম আরিয়া বেগম। হ্যাঁ, কিন্তু তুমি এত কিছু জানো কিভাবে? তোমার ছোট চাচার নাম শাহরিয়ার রহমান আর চাচির নাম সাহেলা বেগম। তারা অনেক ঝগড়া করত, পরিবারে সবসময় ঝামেলা লেগে থাকতো। তাদের একটা ছেলে ছিল, তার নাম আকাশ, যে কিনা সবার কাছে অবহেলিত ছিল। তাকে মাত্র 18 বছর বয়সে সবাই বাড়ি থেকে বের করে দেয়। হ্যাঁ, সবকিছুই ঠিক, কিন্তু তুমি এত কিছু জানো কিভাবে? কারণ আমি সেই ছেলে। সরি মিস আদিবা, হয়তো আর দেখা হবে না আমাদের। এই কথা বলে নীল দ্রুত রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। আদিবা হতভম্ব হয়ে বসে থাকে। তারপর সম্বিত ফিরে পেয়ে চিৎকার করে নীলকে ডাকতে শুরু করে। নীল, তুমি যেও না প্লিজ, শোনো। আদিবা নীলের পেছনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার গতির সাথে পেরে ওঠে না। নীল ততক্ষণে বাড়ি থেকে বেরিয়ে দ্রুত হাঁটতে শুরু করে। আদিবা সেখানে বসে কান্না করে দেয়। নীল দ্রুত হাঁটার সময় পকেট থেকে ফোনটা বের করে অর্ণবকে কল করে। তার শান্ত স্বভাবের উল্টো তার কণ্ঠে ছিল চরম উত্তেজনা। হ্যালো অর্ণব, আমি আগামীকাল সকালের মধ্যে রওনা হব। সব প্রস্তুতি নাও। জি স্যার, আমি তাহলে এখনই প্রাইভেট জেট বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি। ভালো কথা, সব যেন নিখুঁত হয়। আমার এখন আর এখানে এক মুহূর্ত থাকা সম্ভব না। নীল হোস্টেলে না গিয়ে দ্রুত একটি পরিচিত হোটেলের ভিআইপি রুমে চলে যায়। সে এখন প্রতিশোধের পরিকল্পনা সাজাতে বদ্ধপরিকর। অতীতে সে অবহেলিত আকাশ নয়, সে এখন সম্পূর্ণ অন্য কেউ। এদিকে আদিবা কিছুতেই মানতে পারছিল না যে নীল সেই আকাশ, যাকে তার পরিবারের ছোটবেলায় তাড়িয়ে দিয়েছিল। এই বিয়ের নৈপথ্যে তাহলে অন্য কোনো উদ্দেশ্য ছিল? আদিবা তার অস্থিরতা সামলাতে না পেরে দ্রুত একটি ক্যাব নিয়ে কোনো দেরি না করে সোজা তাদের গ্রামের বাড়ি গৌরীপুরের জমিদার বাড়ির দিকে রওনা হয়। তার মন জুড়ে তখন শুধু নীল আর তার পরিবারের সেই অন্ধকার ইতিহাস। সে জানে তার পরিবার নীলের জীবন নষ্ট করেছে, আর সেই পাপের ফল এখন তাকে ভোগ করতে হচ্ছে। অতীতের প্রতিশোধ নিতে আসা নীল এবং নীলের ভালোবাসা ও পারিবারিক পাপের বোঝার মাঝে আটকে থাকা আদিবা। এই গল্পের পরিণতি কি হবে? দর্শক, আমরা এই মুহূর্তে গল্পের সবচেয়ে বড় মোড়ে আছি। আপনারা যারা এখনও গল্পটিতে লাইক করেননি, এক্ষুনি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। তাহলে চলুন আমরা গল্পে ফিরি। নীলকে হারিয়ে দিশেহারা আদিবা আর এক মুহূর্ত ঢাকায় থাকতে পারল না। দ্রুত রওনা হয়ে গভীর সন্ধ্যায় আদিবা তার গ্রামের বাড়ি গৌরীপুরের জমিদার বাড়িতে পৌঁছে গেল। তীব্র কান্নার কারণে তার চোখ এখনও লাল, চুলগুলো ছিল সম্পূর্ণ অগোছালো। তার পোশাকের দিকে কোনো খেয়ালই ছিল না। আদিবা বাড়িতে ঢুকেই দেখল সবাই ড্রয়িং রুমে বসে আছে। তার বাবা হামিদুর রহমান, মা আরিয়া বেগম, ছোট চাচা শাহরিয়ার রহমান এবং চাচি সাহেলা বেগম। বাড়ির সকলে আদিবার এই অবস্থা দেখে বিস্মিত হয়ে যায়। আরিয়া বেগম দ্রুত ছুটে এসে আদিবাকে জড়িয়ে ধরেন। কি রে, তোর এই অবস্থা কেন? তোর চোখে এত জল কেন? কিছু তো বল, ঢাকা থেকে হঠাৎ এমন করে এলি কেন? আদিবার চাচি সালেহা বেগমও এগিয়ে আসেন। তার চোখেও উদ্বেগ। কি হয়েছে মা? কোনো খারাপ খবর? তুই কি অসুস্থ? বস তো সোফায়।
আদিবা তখন ফুপিয়ে কাঁদছিল, কোনো কথা বলতে পারছিল না। তারা দুজন ধরাধরি করে তাকে সোফায় বসিয়ে দেয়। এরপর আদিবার বাবা ও চাচা এগিয়ে আসেন। আদিবা, মা আমার, এবার শান্ত হয়ে বল কি হয়েছে। তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা বড় ঘটনা ঘটেছে। হ্যাঁ মামনি, কিছু তো বলো। এভাবে কাঁদলে আমরা কি করে বুঝবো আমাদের চিন্তা হচ্ছে? পরিবারের এত প্রশ্নের মুখে আদিবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে হঠাৎ রেগে গিয়ে চিৎকার করে ওঠে। তার কণ্ঠস্বর ছিল চরম হতাশা। কি বলবো তোমাদের? সব শেষ হয়ে গেছে তোমাদের জন্য, তোমাদের ভুলের জন্য। আজ আমি আমার ভালোবাসাকে হারিয়েছি। আমার জীবনের সব সুখ, সব স্বপ্ন তোমাদের জন্য শেষ হয়ে গেল। আদিবার এমন অভিযোগে সবে হতচকিত হয়ে গেলেন। আদিবা তখন কাঁদতে কাঁদতে একশ্বাসে সবটা তাদের কাছে খুলে বলল। সে বলল কিভাবে ভার্সিটিতে নীলের প্রেমে পড়েছিল, জোর করে তাকে বিয়ে করেছিল, আর নীল কেন এ বিয়ে মানতে চায়নি। এরপর সে বলল কিভাবে নীল যখন তাদের বাড়ির নাম গৌরীপুর শুনেছে তখন সে আসল পরিচয় প্রকাশ করেছে। সে আর কেউ নয়, তাদেরই পরিবারের সেই অবহেলিত ছেলে আকাশ, যাকে 18 বছর বয়সে সবে মিলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আদিবার কথা শেষ হতেই ড্রয়িং রুমে নেমে আসে ভয়ানক নীরবতা, যেন ঘরের ভেতর কোনো শব্দ আর শোনা যাচ্ছিল না। সাহেলা বেগম হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। কি? আকাশ? আমার আকাশ? তুই এটা কি শোনালি মা? আমাদের ভুল আর অবহেলার কারণেই তো আমরা ওকে হারিয়েছিলাম, আর আজ এত বছর পর ও ফিরে এলো। আকাশ, সেই আকাশ, আমাদের পাপের ফল। আমি ভাবতেও পারিনি ও এত বড় হয়ে ফিরে আসবে। ও কি তাহলে প্রতিশোধ নিতে এসেছিল? ওর উদ্দেশ্য কি আমাদের ক্ষতি করা? ও প্রতিশোধ নিতে এসেছিল কিনা জানি না, কিন্তু তোমাদের সেই ভুলের জন্যই আজ সে আমাকে ছেড়ে চলে গেল। ও এখন আর সেই বোকা আকাশ নেই। সে এক সাহসী সফল ছেলে। নীল, সে ঘৃণা করে তোমাদের, আর এই ঘৃণার ফল আমাকে ভোগ করতে হচ্ছে। তোমাদের পাপের প্রায়শ্চিত্ত আমার দিতে হচ্ছে। কিন্তু ও তোকে ভালোবাসতো, আমাদের কথা শুনে চলে গেল। ভালোবাসতো, হয়তো এখন আর বাসে না। আমি তাকে ধরে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু যখন জানলো আমি তোমাদের মেয়ে, আর এক মুহূর্তও দাঁড়ালো না। পরিবারে শুরু হলো তুমুল কথোপকথন। হামিদুর রহমান ও শাহরিয়ার রহমান তাদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হিসাবে নীলের কোনো ভূমিকা ছিল কিনা তা নিয়ে আলোচনা করতে লাগলেন। সাহেলা বেগম আর আরিয়া বেগম অনুতাপে নীলের ছোটবেলার কথা স্মরণ করে কাঁদতে লাগলেন। ভাইজান, আমার মনে হয় না ও শুধু আবিদার জন্য চলে গেছে। ওর ফিরে আসার পেছনে অন্য কোনো কারণ আছে। হয়তো ও আমাদের ব্যবসা সম্পর্কে জেনে গেছে। হতে পারে। আমাদের সব থেকে বড় দুর্বলতা হলো আকাশ। ও যদি এখন প্রতিশোধ নিতে নামে তাহলে আমরা শেষ। আদিবা, তুই ওকে ভালোবাসিস, ওকে যে কোনো মূল্যে খুঁজে বার কর। আমি তাকে খুঁজে বের করবই। আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবই। তোমাদের ভুলের জন্য আমি আমার ভালোবাসা হারাতে দেব না। এভাবে শোক, অনুতাপ ও নতুন আশঙ্কার মাঝে রাতটা কেটে যায়। সারা রাত আদিবার চোখে এক ফোঁটা ঘুমও ছিল না। সে শুধু নীলের কথা, তাদের কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছিল এবং তাকে ফিরিয়ে আনার জন্য কৌশল খুঁজছিল। এদিকে দূরে একটি শহরের ভিআইপি হোটেলের রুমে নীল তার বাবার দেওয়া ব্যবসার কাগজপত্রগুলো দেখছিল। তার মুখে ছিল ঠান্ডা কঠিন হাসি। হ্যাঁ অর্ণব, সব ঠিক আছে। আমার এখন আর কোনো দ্বিধা নেই। সকাল 8:30, গন্তব্য আমার হাতে। সব ব্যবস্থা যেন নিখুঁত হয়। জি স্যার, প্ল্যান প্রস্তুত, কোনো চিন্তা করবেন না। পরের দিন সকাল 8:30 নীল তার প্রাইভেট জেটে করে রওনা দিয়ে দেয় তার গন্তব্যের উদ্দেশ্যে। তার লক্ষ্য শুধু প্রতিশোধ, যা তার পরিবার ও আদিবার জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে চলেছে। গভীর অনুশোচনায় যখন আদিবা তার গ্রামের বাড়িতে দিন কাটাচ্ছে, তখন অন্য প্রান্তে নীল প্লাস আকাশ পৌঁছে গেছে তার গন্তব্যে। দীর্ঘ জার্নির পর নীল এসে পৌঁছায় তার গন্তব্যে। প্লেন এসে ল্যান্ড করে আমেরিকান জর্জ ওয়াশিংটন এয়ারপোর্টে। প্লেন থেকে নামতেই তার সামনে 4টি কালো গাড়ি এসে হাজির হয়। 3টে গাড়িতে বডিগার্ড ছিল এবং একটি গাড়িতে নীল উঠে পড়ে। নীল যেহেতু ভিআইপি, তাই এয়ারপোর্টে কোনো চেকিংয়ের প্রয়োজন হলো না। নীলের গাড়ি সোজা তার বাড়িতে যায়। এটা কোনো সাধারণ বাড়ি নয়। বাড়িটি এতই বড় আর বিস্তীর্ণ যে এটাকে প্রাসাদ বললেও কম হবে। গাড়িগুলো বাড়ির সামনে গিয়ে থামে।
অর্ণব দ্রুত নেমে গাড়ির দরজা খুলে দেয়। এরপর নীল ধীরে ধীরে গাড়ির ভেতর থেকে বেরিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। ড্রয়িং রুমে ফারিয়া তখন টিভি দেখছিল। নীল ধীরে ধীরে ড্রয়িং রুমে গেল। নীলকে দেখা মাত্রই ফারিয়া দৌড়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। ভাইয়া, তুমি এখন এসেছো? আমি তোমাকে অনেক মিস করছিলাম। হ্যাঁ আপনি, আমি চলে এসেছি। নীল ফারিয়াকে বুক থেকে দিলে কপালে একটি কিস দিয়ে বলে, আমিও তোকে অনেক মিস করেছি। আমি তোমাকে আর কোথাও যেতে দেবো না। এখন থেকে যেখানেই যাব তোকে নিয়ে যাব, ঠিক আছে? ড্রয়িং রুমে আওয়াজ শুনে সামিরা বেগম দ্রুত সেখানে আসেন। নীল এগিয়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। সামিরা বেগম নীলের মুখে স্নেহে চুমু দিয়ে ভরিয়ে দেন। কখন এলি বাবা, একটু জানাবিও না? এই তো আম্মু, এখনই এলাম। তোমাদের সারপ্রাইজ দেব তাই জানাইনি। কেমন আছো তুমি? এতদিন ভালো ছিলাম না, এখন আমার ছেলে এসে গেছে, এখন ভালো আছি। তাদের কথা শেষ হলে নীল দেখে ফারিয়া মুখ ফুলিয়ে সোফায় বসে আছে। কি রে, কি হয়েছে? এখন মুখ ফুলিয়ে রেখেছিস কেন? আম্মু, আমাকে একটু ভালোবাসো না? আমি আবার কি করলাম? তুমি ভাইয়া কতগুলো কিস করেছো, আমাকে একটাও করলে না। ফারিয়ার কথা শুনে সবাই হাসতে থাকে। আম্মু, বাবা কোথায়? অফিসে গিয়েছে, তুই তো নেই, তাই তোর বাবাই সব কিছু হ্যান্ডেল করছে। আচ্ছা, তুই এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, লাঞ্চের সময় তো হয়ে গিয়েছে, তোর বাবাও চলে আসবেন। নীল তখন আর কিছু না বলে রুমে এসে ওয়াশরুমে যায়। দর্শক, এতক্ষণ কি হলো কিছুই তো বুঝতে পারলেন না। চলুন আপনাদের বুঝিয়ে দিই। আসলে গৌরীপুরের জমিদার বাড়ি থেকে যখন আকাশ অর্থাৎ নীলকে 18 বছর বয়সে বের করে দেওয়া হয়, সে সময় নীল এসএসসি পরীক্ষার্থী ছিল। ভালো রেজাল্টের কারণে সে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছিল। নীল ছোটবেলা থেকে টুকটাক সঞ্চয় করত। আমেরিকায় এসে সে সঞ্চয়ের টাকা দিয়ে ছোট একটি অনলাইন বিজনেস শুরু করে। তার বুদ্ধিমত্তা ও পরিশ্রমে মাত্র 2 বছরে সে তার বিজনেসকে অনেক বড় করে ফেলে। তার সফলতার সময় সামিরা বেগম ছিলেন তার কলেজের শিক্ষিকা। সামিরা বেগমও ছিলেন একজন বাংলাদেশি। সামিরা বেগমের প্রিয় ছাত্র ছিল নীল। একদিন সামিরা বেগম নীলের জীবন ও কষ্টের কথা জানতে পারেন। তখন তিনি নীলকে গভীর মমতায় জড়িয়ে ধরেন, নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন এবং তার অতীত ভুলে নতুন করে বাঁচার জন্য আকাশ থেকে নাম দেন নীল। সামিরা বেগমের স্বামী সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী তরিকুল হক। তিনি নীলকে সানন্দে গ্রহণ করেন। আর ফারিয়া তখন ছোট ছিল, তাই তাকে কিছু বলতে হয়নি। নীল তার নতুন পরিবারের ভালোবাসা খুঁজে পায়। সামিরা বেগম আর তরিকুল হক ভালোবেসে আকাশের জায়গায় নীল নাম দেয়। এরপর এই 6 বছরে নীল তার কোম্পানিকে আমেরিকার টপ কোম্পানিতে পরিণত করে নিজের সাম্রাজ্য তৈরি করেছে। বর্তমানে তার একটি অত্যন্ত সুখী পরিবার। তো আপাতত এটুকুই থাক, চলুন আবার গল্পে ফিরে যাই। ফ্রেশ হয়ে নীল যখন লাঞ্চের জন্য তৈরি হয়ে নিচে নেমে আসে, তখন তরিকুল হক নীলের পালক বাবা অফিস থেকে ফিরে আসে। নীলের চোখ মুখ দেখে তিনি বুঝতে পারেন কিছু একটা ঘটেছে। আমার কাজ পাগল ছেলে, এত তাড়াতাড়ি কেন ফিরে এলি? মনে হচ্ছে কিছু একটা গোলমাল হয়েছে। হ্যাঁ বাবা, একটা গোলমাল হয়েছে। এখন সময় এসেছে আমার অতীতকে একটা চরম শিক্ষা দেওয়ার। আমার ফেলে আসা জীবনের হিসেব এখন চুকিয়ে দেওয়ার সময় এসেছে। নীলের চোখে প্রতিশোধের আগুন দেখে তরিকুল হক আর কোনো প্রশ্ন করলেন না। তিনি শুধু নীলের কাঁধে হাত রেখে বললেন, আমি সব সময় তোমার পাশে আছি নীল। নীলের এই হঠাৎ ফিরে আসা এবং তার প্রতিশোধের সংকল্প আদিবা ও তার পরিবারের জীবনকে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। লাঞ্চ শেষে নীল তার পরিবারকে ড্রয়িং রুমে বসতে বলেন। যদিও নীল তার রাগ ও প্রতিশোধের সংকল্প নিয়েই ফিরে এসেছে, কিন্তু তার নতুন জীবন ও পরিচয়ের প্রতি সৎ থাকার তাগিদ অনুভব করল। সে তার পালক বাবা মা তরিকুল হক ও সামিরা বেগম এবং বোন ফারিহাকে তার বাংলাদেশে কাটানো পুরনো সময়ের ঘটনা খুলে বলার সিদ্ধান্ত নিল। নীল সবাইকে নিয়ে ড্রয়িং রুমে বসে। সামিরা বেগম ও ফারিয়া সোফাই আর তরিকুল হক পাশের চেয়ারে বসেন। নীল ধীরে ধীরে আদিবার সাথে তার প্রথম দেখা, জোরপূর্বক বিয়ে, প্রথম রাতে চরম বিদ্বেষ, ভার্সিটিতে আদিবার তীব্র অধিকারবোধ এবং কিভাবে ধীরে ধীরে সে আদিবার ভালোবাসার কাছে নরম হয়ে আসছিল, সবটা বিস্তারিতভাবে বলতে শুরু করলো। এরপর আমি ওকে জিজ্ঞেস করি ওর গ্রামের বাড়ি কোথায়। ও যখন বলল গৌরীপুর আর ওর বাবা মায়ের নাম বলল,
আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি মুহূর্তেই বুঝে যাই ও হলো সেই পরিবারের মেয়ে যারা আমাকে তাড়িয়ে দিয়েছিল, আমার জীবন নষ্ট করেছিল। প্রতিশোধের আগুন যেন আবার জ্বলে উঠল, তাই আমি এক মুহূর্ত দেরি না করে চলে এসেছি। নীলের পুরো গল্প শুনে সবে অবাক হয়ে যায়। সামিরা বেগম দ্রুত উঠে এসে নীলের হাত ধরে ফেলেন, তার চোখে উদ্বেগ আর স্নেহ। আমার নীল, তুই এতদিন এমন একটা কথা আমাদের বলিসনি। সব শুনলাম, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু শত হলেও মেয়েটা তোর স্ত্রী। তোর কোনোভাবেই তাকে ফেলে আসা উচিত হয়নি। কিন্তু আম্মু, তুমি বোঝো না, ওরা আমার জীবন। নীলকে থামিয়ে দেন তরিকুল হক। তার কণ্ঠে ছিল যুক্তির জোর ও দৃঢ়তা। কিসের কিন্তু নীল? তোর শত্রুতাটা জমিদার বাড়ির সঙ্গে, যারা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই পরিবারের সঙ্গে, যারা তোর উপর অত্যাচার করেছিল। কিন্তু এই মেয়েটা তো কোনো ভুল করেনি, ও তো তোকে ভালোবেসেছে। আদিবার এই ঘটনাগুলোর সঙ্গে তোর অতীতের কোনো সম্পর্ক নেই। চুপ হয়ে যায়। বাবার কথাগুলো তার বুকে গিয়ে লাগে। আমি জানি না বাবা, যখন শুনলাম ও তাদের মেয়ে, তখন আমার মাথা ঠিক ছিল না। পুরনো সব কষ্ট ফিরে এসেছিল। ভাইয়া, তুমি ঠিক করেছো? যে পরিবার তোমাকে কষ্ট দিয়েছে তাদের মেয়েকেও তোমার দরকার নেই। তুমি আমাদের সঙ্গে আছো, এটাই যথেষ্ট। চুপ কর মা, তোর ভাইয়ের জীবনে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। নীল, তুই কি সত্যি সত্যি ওকে ঘৃণা করিস, নাকি জমিদার বাড়ির লোক বলে ওকে ঘৃণা করছিস? সামিরা বেগমের প্রশ্ন নীলের মনে এক গভীর আলোড়ন সৃষ্টি করলো। সে কি আদিবাকে তার বাবার পরিচয় জানার পরও ঘৃণা করে, নাকি আদিবার আন্তরিক ভালোবাসা তার ভেতরে নরম অংশটাকে আবার জাগিয়ে তুলেছে? আমি জানি না আম্মু, আমার এখন সময় লাগবে। আমি সব হিসেব মেলাতে চাই। ঠিক আছে, প্রতিশোধের আগে ঠান্ডা মাথায় চিন্তা কর। তোর অতীত নিয়ে এবার চূড়ান্ত ফয়সলা করতে হবে। হ্যাঁ আদিবা, আমি জানি না ওকে কি করব, জমিদার বাড়ির মেয়ে। নীলের চোখে তখন এক সংকল্পের চাপ, আদিবার ভালোবাসা বনাম অতীতের প্রতিশোধ। এই দুয়ের টানাপোড়েনে নীল তার পরবর্তী পদক্ষেপ কি নেবে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদিবার সাথে কথোপকথন, তার পরিবারের পরিচয় জানার পর নীল যে চরম মানসিক দ্বন্দ্বে পড়েছিল, সেই দিনটি এভাবেই কেটে যায়। রাতের বেলা নীল তার রুমে ফিরে আসে এবং সমস্ত চিন্তা পাশে সরিয়ে রেখে ঘুমিয়ে পড়ে। দর্শক, আপনারা তো অনেকেই জানেন না নীল কেন বাংলাদেশে গিয়েছিল। তাহলে শুনুন, নীল তার কোম্পানির একটি ব্রাঞ্চ বাংলাদেশে খুলবে, তা সে দেশে এসেছিল। সে এখানকার বাজার, ব্যবসা পরিস্থিতি এবং মানুষের রুচি সম্পর্কে একটি ধারণা নিতে চেয়েছিল। কারণ দীর্ঘ 6 বছর দেশের বাইরে থাকার কারণে দেশের অনেক কিছুই তার কাছে অজানা হয়ে যায়। মূলত এই কাজের জন্য সে ঢাকার হোস্টেলে থাকছিল এবং ভার্সিটির আড়ালে তার রিসার্চ চালাচ্ছিল। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে গল্পে ফিরি। নীল গভীর ঘুমে আচ্ছন্ন, সময় চলমান, যার কখনো থামার নাম নেই। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 1 বছর। এই 1 বছরে অনেক কিছু বদলে গেছে। 1 বছর পর গৌরীপুরের জমিদার বাড়িতে হামিদুর রহমান এবং শাহরিয়ার রহমান একসাথে ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন। দুজনের মুখেই গভীর চিন্তার ছাপ। ভাইয়া, কি করব এখন? আদিবার অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে। আমাদের ভুলের জন্য মেয়েটা যে কষ্ট পাচ্ছে তা আর সহ্য হচ্ছে না। ঠিক বলেছিস, কিন্তু কি করব বল? কোনো কিছুই করেই তো মেয়েটার মন ভালো করতে পারছি না। এই 1 বছরে মেয়েটা একবারও ঘর থেকে, এই বাড়ি থেকে বাইরে বের হয়েছে কি না তাও জানি না। শুধু নীলের স্মৃতি নিয়ে বেঁচে আছে। তখনই ড্রয়িং রুমের টিভিতে ব্রেকিং নিউজ হয়। এক সাংবাদিক অত্যন্ত উত্তেজিত কণ্ঠে খবরটি পরিবেশন করছেন। সারা বাংলাদেশের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর, আমেরিকান টপ কোম্পানি এনএফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদের বিশাল শাখা করেছে বাংলাদেশে। আগামী 26 তারিখ অর্থাৎ আর মাত্র 2 দিন পর এনএফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বাংলাদেশের শাখায় গ্র্যান্ড ওপেনিং বা উদ্ভাবন হবে। বিশেষজ্ঞরা ধারণা করেছেন এই কোম্পানি প্রায় 3 বছর যাবৎ আমেরিকায় টপ স্থানটি দখল করে আছে, তাই এটি বাংলাদেশের অর্থনীতিতে একটি ঐতিহাসিক প্রভাব ফেলবে। এই বিনিয়োগ দেশের কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ে নতুন দিগন্তে উন্মোচন করবে। হামিদুর রহমান খবরটি মনোযোগ দিয়ে শুনছিলেন। আচ্ছা শোন,
এই খবর শোনার পর থেকেই ভাবছি যদি আমরা তাদের থেকে কোনো বড় অর্ডার নিতে পারি তাহলে আমাদের কোম্পানির সুনাম ভালো হবে এবং কোম্পানি অনেক লাভ করতে পারবে। এই ধরনের একটি আন্তর্জাতিক কোম্পানির সাথে কাজ করা আমাদের জন্য সম্মান বয়ে আনবে। ঠিক বলেছিস ভাইয়া, কিন্তু আমার মাথায় তো এখন আরেকটা প্ল্যান আসছে। কি প্ল্যান? খুলে বল। আমি চাইছিলাম যদি আমরা আদিবাকে কোম্পানির সকল দায়িত্ব দিয়ে দিই তাহলে এটা আমাদের জন্য এবং আদিবার জন্য অনেক ভালো হবে। কারণ অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকলে, নতুন প্রজেক্টের চাপ থাকলে আদিবার তখন আর নীলের মানে আকাশের কথা মনে পড়বে না। আমরা তো শুধু চাই মেয়েটা একটু ভালো থাকুক, স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আর এই কাজের মাধ্যমেই সে স্বাভাবিক হতে পারবে। তোর কথায় যুক্তি আছে। ঠিক আছে, আমি আজকেই আদিবাকে সবটা বুঝিয়ে দেব। ও যদি রাজি না হয় তারপরেও জোর করে হলেও রাজি করাবো। তাছাড়া আদিবা তো বিজনেস লাইনেই পড়াশোনা করছে, তাই ও এগুলো আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। আর আমেরিকান কোম্পানি থেকেও আশা করি আদিবা অর্ডারটা নিতে পারবে। এই নতুন দায়িত্ব ওকে ব্যস্ত রাখবেই। রাতে ডিনার টেবিলে আদিবা যখন চুপচাপ খেতে বসেছে তখন হামিদুর রহমান ও শাহরিয়ার রহমান মিলে তাকে জোর করে কোম্পানির সকল দায়িত্ব নিতে বলেন। মা, আমরা চাই তুই কাল থেকে কোম্পানির দায়িত্ব নিবি। তুই এখন আর ছোট্টটি নেই, তোর উপর আমাদের ভরসা আছে। বাবা না, আমি পারবো না। আমার এখন কিছু ভালো লাগে না, আর আমার মনও এখন অফিসে যাওয়ার মতো নেই। মামুনি প্লিজ মানা করিস না, আমরা তো ভালো চাই। দেখিস এই কাজগুলো তোকে আবার হাসতে শেখাবে। তাছাড়া নতুন বিজনেসে টপ করেছিস, তোর তো এসব হ্যান্ডেল করা উচিত। আদিবা প্রথমে বারণ করে দেয়, কিন্তু পরে সকলে জোড়াজুড়িতে, বিশেষত তার মা আরিয়া বেগমের চোখের জলের কথা ভেবে সে শেষ পর্যন্ত রাজি হয়। ঠিক আছে বাবা, আমি কাল থেকে অফিসে যাব, কিন্তু যদি না পারি তাহলে আমাকে জোর করবে না। আমরা জানি তুই পারবি। এইবার শুধু এনএফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে ডিলটা ফাইনাল করতে পারলেই হলো। আদিবা তখনও বুঝতে পারেনি যে কোম্পানির সাথে ডিল করার দায়িত্ব তার উপর চাপানো হলো। তার প্রধান আসলে কে? নিয়তি যেন আবার তাদের দুজনকে মুখোমুখি করার জন্য প্রস্তুত। রাতের বেলা ডিনার টেবিলে পরিবারের সকলে জোড়াজুড়িতে আদিবা অনিচ্ছা সত্ত্বেও কোম্পানির দায়িত্ব নিতে রাজি হয়, যদিও তার মন তখনও নীলের স্মৃতিতে আচ্ছন্ন। তবু মায়ের মুখের দিকে তাকিয়ে আর সবার উদ্বেগ দেখে সে বুঝতে পারে তার স্বাভাবিক হওয়াটা পরিবারের জন্য কতটা জরুরি। পরের দিন থেকেই আদিবা জমিদার বাড়ির পারিবারিক ব্যবসার সকল দায়িত্ব নিয়ে নেয়। 6 বছর বিজনেস নিয়ে পড়াশোনা করার কারণে তার জ্ঞান ও দক্ষতা ছিল নিখুঁত, কিন্তু আবেগের কারণে সে এতদিন কাজে মনোযোগ দিতে পারছিল না। অফিসের পুরনো ফাইল, নতুন প্রজেক্টের পরিকল্পনা এবং কর্মী ব্যবস্থার মতো জটিল বিষয়গুলো নিয়ে সে নিজেকে ব্যস্ত করে তুলল। অফিসে এসে আদিবা যেন নিজেকে নতুন করে আবিষ্কার করে। দীর্ঘ 1 বছর ধরে যে হতাশা আর শূন্যতা তাকে গ্রাস করেছিল, কঠোর পরিশ্রমের মাধ্যমে সে যেন তা থেকে কিছুটা মুক্তি পেতে শুরু করে। আদিবা মনে মনে বলে, নীল, তুমি আমাকে যে আঘাত দিয়েছো, কাজের মাধ্যমে আমি সেই কষ্টকে ভুলে থাকার চেষ্টা করব। তোমরা চেয়েছিলে আমি ভালো থাকি, এখন আমার কাছে কাজই হলো জীবন। আদিবা তখন সবচেয়ে বেশি মনোযোগ দেয় এনএফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর সাথে ডিল করার দিকে। সে জানত আমেরিকান টপ কোম্পানির এই প্রজেক্টটি তাদের কোম্পানির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। আদিবা এনএফ গ্রুপের বিষয়ে গভীরভাবে গবেষণা শুরু করে। সে কোম্পানির প্রোফাইল, তাদের কাজের ধরন এবং তাদের প্রতিষ্ঠাতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে থাকে। আদিবা জানতে পারে কোম্পানিটি মাত্র 6 বছরেই আমেরিকার শীর্ষে পৌঁছেছে এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও একজন অত্যন্ত তরুণ, বুদ্ধিমান এবং রহস্যময় ব্যক্তি। তার নাম নীল। এই তথ্যটি আবিদার চোখে পড়ল। সেই মুহূর্তে সে তার মনের নীলের কথা ভাবছিল না, কারণ সে ধরে নিয়েছিল তার নীল তো বাংলাদেশের ভার্সিটিতে পড়ুয়া এক সাধারণ ছাত্র ছিল। এদিকে হামিদুর রহমান ও শাহরিয়ার রহমান আদিবার কাজে ব্যস্ততা দেখে স্বস্তি অনুভব করতে থাকেন। দেখেছিস তো, আমি তোকে বলেছিলাম না, ওকে শুধু একটা ব্যস্ততা দিতে হবে। 1 বছর পর মেয়েটা আবার স্বাভাবিক হচ্ছে। হ্যাঁ ভাইয়া, এনএফ গ্রুপের সাথে ডিল করার বিষয়ে আদিবা যেভাবে লেগে আছে তাতে মনে হচ্ছে সে ভালোভাবেই কাজটা করতে পারবে। ও এখন আর শুধু আকাশের কথা ভাবছে না।
আদিবা তার ব্যবসার প্রতিনিধি হিসাবে এনএফ গ্রুপের বাংলাদেশের শাখার সাথে যোগাযোগের জন্য একটি অফিসিয়াল প্রস্তাব তৈরি করে। তাদের উদ্দেশ্য ছিল এনএফ গ্রুপ যখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে তখন তাদের সরবরাহ ও লজিস্টিকের কাজটা জমিদার বাড়ির কোম্পানির যেন পায়। আদিবা অফিসিয়াল চিঠিটি নিজেই ড্রাইভ করে এবং এনএফ গ্রুপের বাংলাদেশের শাখার জেনারেল ম্যানেজারের কাছে পাঠিয়ে দেয়। তার দৃঢ় বিশ্বাস ছিল তাদের কোম্পানির অভিজ্ঞতা আর আদিবার নিজস্ব দক্ষতা এই ডিলটি এনে দিতে সক্ষম। এভাবেই দিনের পর দিন চলতে থাকলো। কাজে চাপে আদিবার আর কান্নার সময় থাকলো না। সারাদিন অফিসে কঠোর পরিশ্রম করে সে রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেত। যদিও ঘুমের আগে কিছুক্ষণের জন্য নীলের মুখটা মনে পড়ত, কিন্তু পরক্ষণে কাজের ফাইল আর মিটিংয়ের চিন্তায় তাকে আবারও ব্যস্ত করে তুলত। অন্যদিকে আমেরিকান বিলাসবহুল প্রাসাদে নীল তখন তার প্রতিশোধের চূড়ান্ত ছক কষছিল। আদিবার পরিবারের প্রতিটি পদক্ষেপ তার নখ দর্পণে ছিল। জমিদার বাড়ির ব্যবসায়িক গতিবিধি এবং আদিবার নতুন দায়িত্ব গ্রহণের খবরও তার কাছে পৌঁছে গিয়েছিল। মিস আদিবা, তুমি তোমার পরিবারের ব্যবসা বাঁচানোর জন্য এখন আমার কাছেই অর্ডার নিতে আসবে। নিয়তির খেলা বটে। তুমি আমাকে ভালোবাসার জালে জড়িয়েছিলে, এবার আমি তোমাকে ব্যবসার জালে জড়াবো। প্রতিশোধের খেলা সবে শুরু হলো। অবশেষে সেই দিনটি এলো। আদিবার পাঠানো অফিসিয়াল প্রস্তাবে উত্তরে এনএফ গ্রুপ ইন্ডাস্ট্রির বাংলাদেশ শাখার জেনারেল ম্যানেজার মিটিংয়ের জন্য সময় দিলেন। সেই তারিখটি ছিল 26 তারিখ, যেদিন এনএফ গ্রুপের উদ্বোধন। অবশেষে সেই প্রতীক্ষিত 26 তারিখ এলো। জমিদার বাড়ি, মান সম্মান এবং আদিবার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার দিন। ম্যানেজারের দেওয়া নির্দিষ্ট সময়ে আদিবা অত্যন্ত মনোযোগের সাথে তৈরি হয়ে এনএফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বিলাসবহুল অফিসে যায়। কোম্পানির ভাবনাটি ছিল পুরোই দেখার মতো। কাঁচ আর ইস্পাতের তৈরি সুবিশাল কাঠামো, যার আধুনিক স্থাপত্যের এক বিস্ময়। শুধু ভবন নয়, ভবনের বাউন্ডারির ভিতরে সকল কিছু ছিল পরিপাটি ও বিস্ময়কর। বিশাল ফুলের বাগান, আধুনিক লবি আর নিরিবিলি পরিবেশ। আদিবা তখন অফিসের ভিতরে প্রবেশ করে এবং রিসেপশনিস্টের কাছ থেকে ডিরেকশন নিয়ে ম্যানেজারের রুমে যায়। মিস আদিবা, আপনি বসুন। আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসতেছি। তারপর আপনি স্যারের সাথে কথা বলে বাকি কাজ করে নিতে পারবেন। জি ধন্যবাদ। ম্যানেজার দ্রুত নীলের অর্থাৎ সিইও এর কেবিনের দিকে যায়। কেবিনের বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইলে ভিতর থেকে নীলের ঠান্ডা কণ্ঠস্বর ভেসে আসে। স্যার, আসবো? হ্যাঁ, আসো। আসলে স্যার, এলআরবি প্রোডাকশন থেকে একজন আপনার সাথে দেখা করতে এসেছে। উনি কিছু ব্যবসায়িক কাজে আপনার সাথে কথা বলতে চান। এলআরবি প্রোডাকশনের নাম শুনে নীল এক মুহূর্তের জন্য ফাইল দেখা থামিয়ে দেয়। এই নামটা তার বাবার পুরনো কোম্পানির নাম। নীল জানতো আদিবাই তার সাথে দেখা করতে এসেছে। তার মুখে ফুটে ওঠে এক শীতল হাসি। ঠিক আছে, পাঠিয়ে দাও ওনাকে। ম্যানেজার তখন ফিরে এসে আদিবাকে জানান যে তিনি ভেতরে যেতে পারেন। আদিবা একটি দীর্ঘশ্বাস নিয়ে পারমিশন নিয়ে রুমে ঢুকে। নীল তখন একটি ফাইল দেখছিল, তাই তার মুখ সরাসরি দেখা যাচ্ছিল না। শুধু তার আধুনিক টেবিল আর বিশাল কাচের জানাল দিয়ে আসা আলোয় তার ফিটকোট পরা অবৈ দেখা যাচ্ছিল। আদিবা এসে তার সামনে রাখা চেয়ারে বসে এবং তার হাতে থাকা কোম্পানির ফাইলগুলো নীলের দিকে এগিয়ে দেয়। আসসালামু আলাইকুম, আমি এলআরবি প্রোডাকশন থেকে। আদিবা কথা শেষ করার আগে নীল তার হাতের ফাইলটা টেবিলে রেখে ধীরে ধীরে মুখ তোলে। নীলকে দেখা মাত্রই আদিবার চোখ বড় বড় হয়ে যায়। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার সারা শরীর অসর হয়ে গেল। নীল, তুমি এখানে? মিস আদিবা, আপনি আমাকে তুমি করে কেন বলছেন? আর দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আদিবার মনে পড়ে যে এটা তাদের ঘর নয়, এটা একটা অফিস। আর তার সামনে বসা মানুষটি তার স্বামী হলো। এখন তিনি বিশাল ক্ষমতাধর আমেরিকান কোম্পানির সিইও। আদিবা তখন চুপচাপ চেয়ারে বসে পড়ে। আদিবার মনে মনে তখন ঝড় বইছিল। আদিবা তখন মনে মনে বলে, আমার মাথা কাজ করছে না। এই নীলই হলো সেই রহস্যময় সিইও যে কোম্পানি পুরো আমেরিকাকে শাসন করছে। সেটার মালিক আমার স্বামী, যাকে আমি 1 বছর ধরে খুঁজেছি। ও আমার সাথে প্রতিশোধের খেলা খেলছে। কিন্তু এখন কি হবে? আমাকে তো ওর সাথে ডিল করতে হবে, শান্ত থাকতে হবে। শান্ত। নীল ফাইলগুলো দেখছিল। ঠিক তখনই দরজায় নক করে ফারিয়া কেবিনে এসে নীলের কাছে গিয়ে তার কোলে বসে পড়ে। ভাইয়া, অর্ণব ভাইয়া আমাকে একটা চকলেট কিনে দেয়নি।
তখনই অর্ণব রুমে এসে বেশ অসহায়ভাবে নীলের দিকে তাকায়। স্যার বিশ্বাস করেন, আমি ওকে সুপারিশ নিয়ে গেছিলাম, কিন্তু যেই চকলেটগুলো চাচ্ছিল সেগুলো আমেরিকান ব্র্যান্ডের, তাই ওইগুলো এইখানে নেই। আর ফারিয়া ওইগুলো ছাড়া কিনবেও না। তাহলে আমি কি করবো বলেন? আচ্ছা, তুমি যাও। অর্ণব চলে যায়। নীল তখন ফারিয়ার হাত ধরে আদর করে বোঝাতে শুরু করে। আচ্ছা আপনি, তুমি কি ভুলে গিয়েছো আমরা বাংলাদেশে এসেছি? এখানে তুমি আমেরিকান চকলেট কিভাবে পাবে? তুমি তো আসার সময় অনেক চকলেট নিয়ে এসেছিলে, ওইগুলো কোথায়? ভাইয়া ওইগুলো তো আজকে সকালেই শেষ হয়ে গিয়েছে। কি, এত চকলেট মাত্র একদিনে শেষ? এত চকলেট মানে? চকলেট তো কয়েকটাই ছিল। ফারিয়া তখন চোখ যে আদিবার দিকে, আদিবা ফারিয়ার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফারিয়ার মনে পড়ে যায়, আরে এটা ভাবি না। এই বলে ফারিয়া নীলকে ছেড়ে দৌড়ে গিয়ে আদিবাকে জড়িয়ে ধরে। ভাবি আমাকে কোলে নাও। আদিবা তখন আর নিজেকে ধরে রাখতে পারে না, সে ফারিয়াকে কোলে তুলে নেয়। ফারিয়া আদিবের গালে একটি পাপ্পি দিয়ে দেয়। ভাবি তুমি ভাইয়াকে বলো না আমাকে চকলেট এনে দিতে। আদিবা তখন চোখ তুলে নীলের দিকে তাকায়। নীলের চোখে তখন এক মিশ্র অনুভূতি, প্রতিশোধের কাঠিন্য এবং আদিবার প্রতি তার দুর্বলতা। ফারিয়াকে আদিবাকে জড়িয়ে ধরে কোলে নেওয়ার পর যখন আদিবার গালে কিস করে নীলকে চকলেট এনে দেওয়ার অনুরোধ করছিল, তখন রুমে এক চরম নাটকীয়তা নীরবতা নেমে আসে। আদিবার চোখে ছিল ভালোবাসা ও আকুতি, আর নীলের চোখে ছিল শীতল পেশাদারিত্বের আড়ালে লুকিয়ে থাকা চাপা যন্ত্রণা। নীল দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ফারিয়াকে আদিবার কোল থেকে নিজের কোলে নিয়ে নেয়। সে তার পেশাদারি ভাব বজায় রাখার জন্য প্রস্তুত হয়। নীল ফারিয়াকে কোলে বসে আদিবার দিকে তাকিয়ে বলে, মিস আদিবা, আপনি এখন যেতে পারেন। আমাদের ম্যানেজার আপনাকে বাকি আপডেট দিয়ে দিবে। আপনার কোম্পানির প্রস্তাব আমরা খতিয়ে দেখব এবং চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে। নীলের কণ্ঠস্বর ছিল কঠিন, যেখানে তাদের ব্যক্তিগত সম্পর্কের বিন্দুমাত্র ছাপ ছিল না। আদিবা বুঝতে পারল নীল এখানে শুধুই সিও এবং সে হলো একজন সাধারণ ব্যবসায়ী প্রতিনিধি। আদিবা কিছু বলতে চাচ্ছিল, নীলের সাথে তাদের সম্পর্কের বিষয়ে কথা বলতে চেয়েছিল, কিংবা কেন সে এত বড় প্রতিশোধের জাল পেতেছে সেই প্রশ্ন করতে চেয়েছিল, কিন্তু নীল তাকে কোনো কথা বলার সুযোগ দিল না। ম্যানেজার, মিস আদিবাকে বিদায় দিন এবং ওনাকে জানিয়ে দিন যে আমরা সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নেব। আদিবা চলে গেল। ফারিয়া মুখ ফুলিয়ে নীলের দিকে তাকায়। সে তার ভাইয়ের এমন আচরণে ক্ষুব্ধ। ভাইয়া তুমি ভাবিকে চলে যেতে বললে কেন? ও তো কতক্ষণ পর এসেছিল। নীলের রাগ তখনও কমেনি। সে ফারিয়ার দিকে তাকিয়ে কঠোর দৃষ্টিতে তাকায়। ফারিহা, ও যখন আমাদের বাড়িতে আসবে তখন ওকে ভাবি বলবে, এর আগে নয়। আর কোনো বাড়তি কথা হবে না। কিন্তু ও তো চুপ, একদম চুপ। নীলের রাগ দেখে ফারিয়া ভয়ে আর কিছু বলল না। সে মাথা নিচু করে চুপচাপ নীলের কোলে বসে রইল। নীল তখন ফারিয়াকে একটু শান্ত করে তার কপালে চুমু খেয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, তবে তার মন তখনও আদিবার উপস্থিতিতে বিক্ষিপ্ত। অন্যদিকে এনএফ গ্রুপের বিশাল ভবন থেকে বেরিয়ে আসা সময় আদিবার চোখে জল এসে গেল। সে বুঝতে পারল নীল শুধু তার উপর প্রতিশোধ নিতেই এখানে আসেনি, সে পুরোপুরি বদলে গেছে। সে নরম ভীতু জুনিয়র ছাত্রটি এখন নেই, তার বদলে এসেছে একজন সফল নির্মম ব্যবসায়ী। নীল, তুমি এত বড় কেন? কেন তুমি এত বছর ধরে চুপ করেছিলে? আর তুমি কি মনে করো আমি এভাবে চলে যাব? আমি তোমাকে এত সহজে আমার জীবন থেকে মুক্তি দেব না। তুমি প্রতিশোধ নিতে এসেছো, আর আমি তোমাকে আবার ভালোবাসার বাঁধনে জড়াবো। আদিবা তখন দ্রুত তার গাড়িতে ওঠে এবং নিজের অফিসে রওনা হয়। সে জানে এই ডিলটা এখন শুধু তাদের ব্যবসার জন্য নয়, এটা তার ব্যক্তিগত চ্যালেঞ্জ। এই ডিলটা না পেলে সে নীলের কাছে প্রমাণ করতে পারবে না যে সেও কিছু করতে পারে। আদিবা অফিসে পৌঁছে তার টিমের সাথে মিটিং করে। সে জানে এনএফ গ্রুপ তার প্রস্তাব এখন সহজে গ্রহণ করবে না, আর এর পেছনে কারণ একমাত্র নীলই। এনএফ গ্রুপ ইন্ডাস্ট্রি আমাদের প্রস্তাব নিয়ে ভাবছে। আমরা তাদের লজিস্টিক্সের জন্য নতুন করে একটি উন্নত প্রস্তাব দেব। এমন কোনো খুঁত রাখা যাবে না যার জন্য আমাদের প্রস্তাব বাতিল হয়। আমি চাই এই ডিলটা আমাদের চাই।
আদিবার চোখে তখন নতুন করে আগুন জ্বলছে। একদিকে পারিবারিক সম্মান, অন্যদিকে স্বামীর কাছে নিজের অস্তিত্ব প্রমাণের লড়াই। নীল এবং আদিবার এই নতুন লড়াই কে জিতবে? এনএফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অফিস থেকে অপমানিত হয়ে ফিরে আসার পর আদিবার ভেতরে জেদ ও কষ্ট একসঙ্গে মিশে গিয়েছিল। সে বুঝতে পারছিল নীলের প্রতিশোধের আগুন কত তীব্র। আদিবা বাড়ি ফিরে দ্রুত তার মায়ের আরিয়া বেগমের কাছে যায়। সে আর নিজেকে ধরে রাখতে পারল না, সোজাসুজি মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। মা, আমি আর পারছি না। কেন এমন হচ্ছে আমার সাথে? কি রে মা, শান্ত হ। কি হয়েছে বলবি তো? তোর চোখ মুখ এমন শুকনো কেন? মাতার মেয়ের এমন অবস্থা দেখে ভয় পেয়ে যান তিনি। আদিবাকে ধরে সোফায় বসিয়ে দেন। আদিবার বাবা হামিদুর রহমান ও চাচা শাহরিয়ার রহমান দ্রুত ড্রয়িং রুমে আসেন। কি হয়েছে আদিবা? অফিসে কোনো সমস্যা? তোর এমন কান্নার কারণ কি? আদিবা তখন চোখ মুছে কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু তার কণ্ঠস্বর কাঁপছিল। সে ধীরে ধীরে তাদের সামনে সমস্ত সত্য প্রকাশ করে। গতকাল সে যে আমেরিকান কোম্পানির সিও এর সঙ্গে দেখা করেছিল, সেই সিও আর কেউ নয়, সে তার স্বামী নীল। বাবা, আমি যার সাথে ডিল করতে গেছিলাম সে আর কেউ নয়, সে নীল, তোমাদের সেই আকাশ। ও এখন আমেরিকান টপ কোম্পানি এনএফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও। ও প্রতিশোধ নিতে এসেছে। ও আমাকে চিনতে পেরেও চিনল না। আদিবার কথা শেষ হতে জমিদার বাড়িতে যেন দ্বিতীয়বারের মতো বোমা ফাটল। হামিদুর রহমান ও শাহরিয়ার রহমান দুজনেই বিস্ময় ও আতঙ্কে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তাদের ভয় এখন কয়েক গুণ বেড়ে গেল, কারণ এখন তাদের সামনে শুধু একজন অপমানিত ছেলে নয়, বরং বিশাল ক্ষমতাধর একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। নীল এত বড় হয়েছে ও। এনএফ গ্রুপ, আমরা কি সর্বনাশ করেছি? আমরা তো ভেবেছিলাম ও শুধু একটা ভার্সিটির ছাত্র। ভাইয়া, নীল যদি প্রতিশোধ নিতে চাই তাহলে আমাদের ব্যবসা, আমাদের সব কিছু এক মুহূর্তে শেষ হয়ে যাবে। ওর ক্ষমতা এখন আমাদের ধারণার বাইরে। আমার আকাশ, আমাদের ভুলের জন্য ও এত কষ্ট পেয়েছে, আর এখন সে এত বড় হয়েও আমাদের ওপর প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু আবিদা, ও কি একবারও জিজ্ঞেসও করেনি তুই কেমন আছিস? না মা, ও আমাকে মিস আদিবা বলে ডাকলো। ফারিহা নামের একটা পিচ্চি মেয়েও ছিল। মেয়েটা নীলকে ভাইয়া ডাকছিল, কিন্তু মেয়েটা কে সেটা বুঝতে পারলাম না। মেয়েটা আমাকেও ভাবি বলে ডাকছিল। কেউ তখন আর কিছু বলে না। পরিবারের প্রত্যেকে তখন নীরব, অনুশোচনায় ভুগতে থাকে। তাদের অতীত পাপ যেন আজ এক দানবীয় রূপ নিয়ে তাদের সামনে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর হামিদুর রহমান মাথা তুলে বসেন। তিনি বুঝতে পারেন এখন শুধু ব্যবসা নয়, তাদের পরিবারের মর্যাদা এবং আদিবার জীবনও ঝুঁকির মুখে। না, আমরা আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারি না। আদিবা, তুই কালকে আবার যাবি বললি না? হ্যাঁ বাবা, আমি নতুন করে প্রস্তাব তৈরি করেছি। কাল সকাল 11টায় মিটিংয়ের সময় দেওয়া হয়েছে। তাহলে শোন, কালকে আদিবা একা যাবে না, আমরাও সবাই ওর সাথে যাব। ঠিক বলেছিস, আমরা ওর সামনে গিয়ে দাঁড়াবো। আমাদের ভুলের জন্য আমরা ক্ষমা চাইব। সে আমাদের কাছ থেকে ব্যবসা কেড়ে নিক, কিন্তু আদিবাকে যেন ফিরিয়ে দেয়। আমাদের ভুল আদিবার জীবন নষ্ট হতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি যাব। আমি আমার ছেলের কাছে হাত জোর করে ক্ষমা চাইব। আমি ওকে বোঝাবো যে আদিবা ওকে কতটা ভালোবাসে। আদিবার চোখে তখন নতুন করে আশা ঝলসে ওঠে। সে একা নয়, তার পরিবার আজ তার পাশে এসে দাঁড়িয়েছে। তারা জানে নীলের সামনে দাঁড়ানোটা কত বড় ঝুঁকিপূর্ণ। ঠিক আছে বাবা, আমি কালকে নতুন প্রস্তাব নিয়ে যাব, আর তোমরাও আমার সাথে চলো। কিন্তু তোমরা কেউ রাগ করবে না। ও যদি অপমানও করে তবুও শান্ত থাকবে। কিন্তু আদিবার জন্য তারা সেই ঝুঁকি নিতে প্রস্তুত। পরিবারের সকলে সেই কঠিনতম মুহূর্তের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তারা জানে পরের দিন তাদের অতীতের পাপের মুখোমুখি হওয়ার দিন। অফিস থেকে বেরিয়ে নীল তার নিজস্ব গাড়ির বহর নিয়ে সোজা চলে যায় নতুন ঠিকানায়, ঢাকায় কেনা তার বিশাল প্রাসাদোমম বাড়িতে। বাড়িটি ছিল আমেরিকার মতোই সুবিশাল এবং আধুনিক। বাড়িতে পৌঁছানোর পর ফারিয়া আর এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত তার পালক বাবা মা সামিরা বেগম ও তারিকুল হকের কাছে ড্রয়িং রুমে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। আদিবাকে মিস আদিবা বলে বিদায় করা, ফারিয়ার সাথে আদিবার আন্তরিকতা এবং নীলের কঠোর আচরণ, সবটা শুনে সামিরা বেগম রেগে অগ্নিশর্মা হয়ে যান। নীল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই সামান্য একটা কাজের জন্য তোর স্ত্রীকে অপমান করলি?
নীল তখন ড্রয়িং রুমে প্রবেশ করছিল। মায়ের তীব্র রাগ দেখে সেও খানিকটা থমকে যায়। শোন নীল, তোর প্রতিশোধ ওদের পরিবারের উপর, তোর বউয়ের উপর নয়। ও তো তোকে ভালোবেসেছিল, তুই ওকে মিস আদিবা বলে বিদায় করলি। একটা কথা মনে রাখিস, আদিবা আমাদের বাড়ির বউ। ওকে অপমান করে তুই নিজেকে ছোট করলি, আমাদের পরিবারের সম্মান নষ্ট করলি। আম্মু, তুমি কেন বোঝো না? ও সেই পরিবারের মেয়ে। নীল, তোর মায়ের কথা সত্যি। আদিবার কোনো দোষ নেই। ওর বাবা চাচারা তোর সাথে অন্যায় করেছে, কিন্তু আদিবা তোকে ভালোবেসেছিল। আমরা আদিবাকেই তো আমাদের বৌমা হিসেবে গ্রহণ করেছি। তোর এই মানসিক দূরত্ব তোর প্রতিশোধের পথে বাধা সৃষ্টি করবে। তোর বাবা ঠিক বলেছে, আদিবার সাথে তুই এমন ব্যবহার করতে পারিস না। সে কালকে আবার আসবে তোদের অফিসে। হ্যাঁ আম্মু, ও কালকে সম্ভবত আরেকটা ডিলের প্রস্তাব নিয়ে অফিসে আসবে। ঠিক আছে, তাহলে আমরাও কাল অফিসে যাব। আমি আমার বৌমাকে বাড়িতে নিয়ে আসব, আর তুই ওকে সম্মান দিয়ে কথা বলবি। কিন্তু আম্মু। কোনো কিন্তু নয় নীল, তোর মা যেটা বলেছে সেটাই হবে। আদিবা আমাদের বউ। আমরা আগামীকাল সবাই একসাথে অফিসে যাব। তোর পুরনো জীবনের সব হিসেব কালকে চুকিয়ে দিতে হবে। বাবার চূড়ান্ত সিদ্ধান্তের পর নীল তখন আর কিছু বলার সুযোগ পেল না। সে বুঝতে পারল তার প্রতিশোধের পরিকল্পনায় তার পরিবারই এবং প্রধান বাধা। সে শুধু একটি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। রাতে ডিনারের পর নীল যখন তার বিশাল রুমে বিছানায় শুয়েছিল, তখন তার মন ছিল অস্থির। সে তার প্রতিশোধের পরিকল্পনা এবং আদিবার প্রতি তার পরিবারের সমর্থন, এই দুয়ের মাঝে আটকা পড়েছিল। নীল তখন বিড়বিড় করে নিজের সাথে কথা বলছে। শালার কপালটাকে কি যে বলবো। ভেবেছিলাম কয়েকদিন একটু কষ্ট দিয়ে জ্বালাতন করে তারপর কাছে টেনে নিব। আমাদের বিয়ের ভুলের জন্য এবং আমাকে ছেড়ে আসার জন্য একটু শাস্তি তো প্রাপ্য ছিল, কিন্তু এখন আর সেটা করতে পারলাম কোথায়? কালকে মা বাবা আদিবাকে দেখলে সব গোলমাল হয়ে যাবে, আর আমি ওকে অফিসিয়ালি অপমান করার যে সুযোগটা খুঁজছিলাম সেটাও শেষ। বাসায় আসার পর যে আদিবাকে আমি সহজে কষ্ট দেব সেটাও সম্ভব না, কারণ ওর যে গণ্ডি স্বভাব তাতে উল্টো আমাকেই না অফিস থেকে ধরে নিয়ে যায়। না, এবার সব পরিকল্পনা বাদ দিয়ে শুধু আদিবাকে সামলাতেই হবে। মনে হচ্ছে আমার আর প্রতিশোধ নেওয়া হলো না, উল্টো আবার সেই ভালোবাসার জালে আটকা পড়তে হলো। নীল তার ভাগ্যকে মেনে নিয়ে চোখ বন্ধ করে। এদিকে আদিবার পরিবারও আগামীকাল নীলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই চরম পরিস্থিতিতে আগামীকাল এনএফ গ্রুপের অফিসে কি হবে? নীলের পরিবারের আগমন কি আদিবার সাথে তার সম্পর্কের বরফ গলাতে পারবে? নীল কি প্রতিশোধের পথ ছেড়ে আদিবাকে গ্রহণ করবে? সামিরা বেগম ও তরিকুল হকের চূড়ান্ত সিদ্ধান্তের পর পরের দিন সকালে নীলের সাথে সবাই একসাথে এনএফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বিশাল অফিসে আসে। নীল তার রুমে এসে কাজের ভান করতে থাকে, তবে তার মন ছিল অস্থির। ফারিয়া নীলের পাশে আরেকটা চেয়ারে বসেছিল, আর বাবা মা সামিরা বেগম ও তরিকুল হক ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন। নীল যেন মায়ের দৃষ্টি এড়ানোর জন্য বারবার ফাইলের দিকে তাকাচ্ছিলেন। এভাবেই সময় কাটতে থাকে। ঠিক 11টা বাজার কিছুক্ষণ আগে অনবেশে নীলের কেবিনে দরজায় নক করে। স্যার, এলআরবি প্রোডাকশন থেকে 5 জন এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। তারা বাইরে অপেক্ষা করেছেন। কি 5 জন কেন? এতজন কেন এসেছে? এটা তো শুধু একটা ব্যবসায়িক মিটিং। নীল, কোনো বাড়তি কথা বলিস না, তাদের আসতে দে। ঠিক আছে, আসতে দাও তাদের। জি স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। অনব বেরিয়ে যেতে তরিকুল হক ও সামিরা বেগম নীলের মুখোমুখি এসে দাঁড়ান। তারা আদিবার পরিবারের সবাইকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হন। কিছুক্ষণের মধ্যেই আদিবার সাথে তার বাবা হামিদুর রহমান, ছোট চাচা শাহরিয়ার রহমান এবং আরও 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তার রুমে প্রবেশ করেন। জমিদার বাড়ির পুরো পরিবারকে একসঙ্গে দেখে নীলের চোখ মুহূর্তে বড় হয়ে যায়। সে এক চরম প্রতিশোধের পরিকল্পনা করেছিল, কিন্তু তার সামনে এখন তার অতীত এবং বর্তমানে তৈরি হওয়া পরিবার সব একসঙ্গে। জমিদার বাড়ির লোকজন যখন নীলের দিকে কঠিন দৃষ্টিতে তাকাচ্ছিলেন, তখনই ফারিয়া চেয়ার থেকে নেমে দ্রুত আদিবার সামনে দাঁড়িয়ে যায়। ভাবি, আমাকে কোলে নাও, তুমি কতক্ষণ পর এসেছো?
ফারিয়ার এমন অপ্রত্যাশিত আচরণে জমিদার বাড়ির সবাই থমকে যান। তারা বুঝতে পারছিলেন না এই ছোট্ট মেয়েটিকে। আদিবা তখন অবাক, কিন্তু ফারিয়ার ভালোবাসে সে নিজেকে আটকাতে পারল না। সে ফারিয়াকে কোলে তুলে নেয়। ঠিক তখনই সামিরা বেগম দ্রুত আদিবার দিকে এগিয়ে আসেন। আদিবার পরিবার কিছু বোঝার আগেই সামিরা বেগম আদিবাকে জড়িয়ে ধরেন এবং কপালে একটি চুমু দেন। আমার এত সুন্দর একটা বৌমাকে তুই আমাদের থেকে দূরে রেখেছিলি। 1 বছর ধরে আমরা তোর মুখ দেখতে পাইনি। মা, তুই এমন শুকিয়ে গেছিস কেন? এই দৃশ্য দেখে রুমের কেউই কিছু বুঝতে পারছিল না। আদিবার বাবা, চাচা, না এলআরবি প্রোডাকশনের অন্য কর্মকর্তারা। তারা শুধু দেখছিলেন আমেরিকান টপ কোম্পানির সিইও এর মা কিভাবে তাদের মেয়ে বা ভাগ্নিকে নিজের বৌমা বলে প্রকাশ্যে জড়িয়ে ধরেছেন। আপনারা কে? আমরা নীলের মা বাবা, আর ও হচ্ছে আমাদের পুত্রবধূ আদিবা। পুত্রবধূ? কিন্তু হ্যাঁ, পুত্রবধূ। আর আপনাদের কাছে আসার কারণ হলো আমাদের ছেলের ভুলের জন্য আমরা ক্ষমা চাইব, আর আমাদের বৌমাকে অর্থাৎ আদিবাকে তার বাড়িতে নিয়ে যাব। নীলের চোখে তখন চরম অসহায়ত্ব। তার প্রতিশোধের সমস্ত শখ তার পরিবার এক মুহূর্তে নষ্ট করে দিল। আদিবা তখন ফারিয়াকে কোলে নিয়ে অবাক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়েছিল। এনএফ গ্রুপের সিইও এর কেবিনে তখন চরম নাটকীয় পরিস্থিতি। আদিবার পরিবার হতভম্ব। সামিরা বেগম স্নেহের আলিঙ্গন এবং তরিকুল হকের স্পষ্ট ঘোষণা, সব মিলিয়ে এক গোলক ধাঁধা। আরিয়া বেগম সামিরা বেগমের দিকে তাকিয়ে চোখে জল নিয়ে বলে, আপনারা নীলের বাবা মা? মানে ও তো আমাদের ছেলে আকাশ, আমার ছেলে। আপনি কি সব বলছেন এগুলো? মিসেস, আপনি ভুল বলছেন। আকাশ হয়তো আপনার ছেলে ছিল, কিন্তু আমি তো আকাশ নই। আমি হচ্ছি নীল, আর এনারা আমার বাবা মা, এবং এটা হচ্ছে আমার ছোট বোন ফারিহা। হামিদুর রহমান লজ্জা এবং অনুশোচনা নিয়ে নীলের দিকে দুহাত জোর করে ধরে। আকাশ, বাবা, আমি জানি আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমাদের ভুল হয়ে গিয়েছিল বাবা, আমাদের ক্ষমা করে দাও। আমরা অনুতপ্ত। আমাদের ভুলের জন্যই আদিবা। হ্যাঁ বাবা, আমরাও ক্ষমা চাইছি। আদিবার কোনো দোষ নেই, সে শুধু তোমাকে ভালোবেসেছিল। প্লিজ এই আমাদের ক্ষমা করে দে, আমাদের ভুল শুধরে দেওয়ার একটা সুযোগ দে। জমিদার বাড়ির সবাই তখন নীলের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু নীল তার অতীতের কষ্ট এত সহজে ভুলতে পারেনি। তার চোখে তখনও কঠিন প্রতিশোধের ভাব। ক্ষমা? এত সহজে ক্ষমা? আপনারা কি ভুলে গেছেন? আপনারা আমার পুরো শৈশব কেড়ে নিয়েছিলেন। আপনারা আমাকে 18 বছর বয়সে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আর আজ একটা ব্যবসার ডিলের জন্য আর আপনাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে আপনারা এখানে এসেছেন। আমার কোনো ক্ষমা নেই। নীলের মা তখন দ্রুত নীলের হাত ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। নীল, শান্ত হো বাবা। তোর অতীত আমরাও জানি, কিন্তু তুই এখন অনেক বড়, অনেক সফল। ক্ষমা করে দে বাবা, ওরা ভুল করেছে। কিন্তু আদিবা তো তোর স্ত্রী, তুই কেন ওকে কষ্ট দিচ্ছিস? হ্যাঁ নীল, ক্ষমা মহত্বের লক্ষণ। এদের ক্ষমা করে দে, আদিবার জন্য ওদের ক্ষমা করে দে। আর আদিবা, তুমি এসো মা। বাবা মায়ের এমন আকুতিতে নীল অনড় থাকে। তার চোখে তখনও প্রতিশোধের শীতলতা। ঠিক আছে, আপনাদের সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। আপনারা আমার শ্বশুরবাড়ির লোক, সেই হিসেবে আপনারা আমার কাছে সম্মানিত। দয়া করে আপনারা এখন যেতে পারেন। নীলের এমন চূড়ান্ত অপমানে আদিবার বাবা চাচা লজ্জায় মাথা নত করেন। তারা বুঝতে পারেন নীলকে বোঝানো অসম্ভব। তারা তখন মাথা নিচু করে রুম থেকে বের হওয়ার জন্য দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই সামিরা বেগম দ্রুত তাদের আটকান। আরে বেআইন, আপনারা কোথায় যাচ্ছেন? আমাদের এত বড় একটা খুশি মেয়ে আজকে প্রথম তার শ্বশুরবাড়িতে যাবে। সে কি একা যাবে? আপনারাও আমাদের সাথে চলুন। না না বেআইন সাহেব, আমরা এখন চাই, আপনারা আদিবাকে নিয়ে যান। আরে বিআই সাহেব, যান কোথায়? আদিবার বিয়ে হয়েছে 1 বছর, আমরা ওকে 1 বছর পর পেলাম। আপনাদের ছাড়া আমরা কিভাবে যাই? আদিবার মন খারাপ হবে, চলুন আমাদের সাথে। নীলের বাবা মায়ের আন্তরিক ও জোরালো অনুরোধে জমিদার বাড়ির সকলে আর না করতে পারলেন না। তারা বুঝতে পারলেন এই পরিবার তাদের প্রতি সহানুভূতিশীল। তরিকুল হক কেবিন থেকে বেরিয়ে অর্ণবকে ডেকে নির্দেশ দেন। অর্ণব,
আজকে সবটা তুমি সামলাও, আমাদের একটু ফ্যামিলিগত কাজ আছে। জি স্যার, সমস্যা নেই, আপনারা যান, আমি গাড়ি রেডি করে দিচ্ছি। এরপর নিচে গিয়ে নীলের জন্য প্রস্তুত রাখা বিলাসবহুল গাড়ির বহর দেখে আদিবার পরিবার আরও বিস্মিত হন। নীল একটি গাড়িতে ওঠে। সামিরা বেগম আদিবাকে জোর করে নীলের গাড়িতে বসিয়ে দেন। ফারিয়া তখনও আদিবার কোলে ছিল, সে আদিবাকে ছাড়তে চাইছিল না। নীলের বাবা মা এবং আদিবার বাবা মা অন্য গাড়িতে করে আসছিলেন। গাড়ির ভেতরে ফারিয়া তখনও আদিবার গালে আদর করছিল। আদিবা তার দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়েছিল। নীল তখন স্টিয়ারিং ধরে গাড়ির লুকিং গ্লাসে আদিবার দিকে তাকায়। ভাবি, ভাইয়া কিন্তু তোমাকে খুব বকা দিয়েছে। ও আমাকে তোমার সাথে কথা বলতে দেয়নি, ও খুব খারাপ। আদিবা ফারিয়ার চুলে হাত বুলিয়ে নীলের দিকে তাকিয়ে মুচকি হেসে, তুমি চিন্তা করো না ননদিনী, তোমার ভাইয়া খুব ভালো মানুষ, ওর রাগ একটু বেশি তাই এমন করেছে। তোমার সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, কারণ এটা একটা অফিস ছিল মিস আদিবা। আর আমার রাগ কেন বেশি সেটা তোমার পরিবারের সবাই খুব ভালো করেই জানে। আর এখন তো আমরা আর অফিসে নেই, তাই না? এখন তুমি মিস আদিবা বলবে না অন্য কিছু? আদিবার প্রতি উত্তরে নীল আর কিছু বলার সুযোগ পেল না। সে চুপ করে গাড়ি চালাতে লাগলো, কিন্তু তার মনের ভেতরে চলছিল তীব্র যুদ্ধ। তার পাশে বসে তার স্ত্রী, যার সাথে সে এত বড় প্রতিশোধের খেলা শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে নীলের বিশাল বাড়িতে প্রবেশ করলো। নীল তখন বুঝতে পারলো তার প্রতিশোধের খেলা শেষ, এখন শুরু হলো তার নতুন জীবন, তার পরিবারের ভালোবাসা এবং আদিবার সাথে নতুন সম্পর্কের যাত্রা। গাড়ি নীলের বিশাল বাড়িতে প্রবেশ করতেই আদিবা ও তার বাবা চাচারা বাড়ির সৌন্দর্য ও বিশালতা দেখে অবাক হয়ে যান। বাড়ির ভেতরে পা রাখতে সামিরা বেগম সবাইকে ড্রয়িং রুমে বসান। বেআইন আপনারা বসুন। নীল, তুই বৌমাকে নিয়ে রুমে যা, ফ্রেশ হয়ে আয়, দুপুরে একসাথে খাবো। নীল তখন কোনো কথা না বলে তার রুমের দিকে হাঁটা শুরু করে। আদিবাও তার পিছু পিছু যায়। রুমে ঢুকে আদিবা দরজা বন্ধ করে দেয় এবং নীলকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে তার পেটের উপর বসে কলার শক্ত করে চেপে ধরে। খুব অ্যাটিটিউড বেড়ে গিয়েছে, তাই না? আমার সাথে অ্যাটিটিউড দেখাচ্ছিস? আমাকে মিস আদিবা বলছিলি, আমাকে অনেক কষ্ট দিয়েছিস, এসব কিছু শোধ আমি রাতে তুলবো। আর একবার আমার সাথে এমন অ্যাটিটিউড দেখালে তোর খবর করে ছাড়বো, বুঝেছিস? ঠিক আছে, রাগ কমাও বাঘিনী। তুমি আমাকে রাতে কি শাস্তি দেবে সেটা রাতে দেখব। এখন প্লিজ ওঠো, দম বন্ধ হয়ে আসছে। আদিবা কলা ছেড়ে তার উপর থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। নীল তখনও বিছানায় শুয়েছিল। শালা ভাগ্যিস এখন ছেড়ে দিল। আজকে রাতে আমার সাথে কি হয় সেটা আল্লাহই জানে, তবে স্বীকার করতেই হবে এই গুন্ডি স্বভাবটার জন্যই তো ওকে ভালোবাসি। এরপর দুজনে ফ্রেশ হয়ে নিচে নামে। সামিরা বেগম আদিবাকে একটি ডায়মন্ডের নেকলেস পরিয়ে দেন এবং তরিকুল হক একটি ডায়মন্ডের রিং পরিয়ে দেন। এরপর তারা সবাই মিলে দুপুরে লাঞ্চ করে। বিকেলে আদিবার বাবা মা তাদের আশীর্বাদ করে আদিবাকে নীলের কাছে রেখে চলে যান। রাতের বেলা আদিবা আগে থেকে রুমে ছিল। নীল তখন ভয়ে ধীরে ধীরে পা টিপে রুমে প্রবেশ করে। সে চারিদিকে তাকিয়ে দেখে আদিবা কোথাও নেই। আদিবা, তুমি কোথায়? বাঘিনী ঘুমিয়ে গেছে নাকি? তখনই পিছন দিক দিয়ে আদিবা নিঃশব্দে এসে দরজা লাগিয়ে দেয়। নীল পিছন ফিরতেই আদিবা তাকে দ্রুত টেনে নিয়ে গিয়ে সরাসরি দেওয়ালের সাথে চেপে ধরে। এত ভয় পাচ্ছিস কেন? আমি কি বাঘ নাকি? তুমি ভাবছো আমি তোমাকে ছেড়ে চলে যাব? তুমি বাঘিনী, আর এত রাতে একটা লোককে একা রুমে এভাবে চেপে ধরেছ, এটা ঠিক না আপু। কি আপু? কাকে আপু বলছিস? আমি তোর বউ, তোর স্ত্রী। তোমার মতো সুন্দর আর রাগী বউকে আমি কি বলে ডাকবো? মিস আদিবা। চুপ! তুমি আমার সাথে প্রতিশোধের খেলা খেলছিলে। তুমি জানো না এই 1 বছর আমি কিভাবে কাটিয়েছি? আমি তো তোমাকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম জান। আমি চেয়েছিলাম তুমি আমাকে একটু খুঁজবে, কিন্তু তুমি যে পুরো পরিবারকে নিয়ে অফিসে চলে আসবে সেটা তো জানতাম না। মিথ্যে কথা! তুমি আমার সাথে আর আমার পরিবারের সাথে দূরত্ব বাড়াতে চেয়েছিলে। আমি তোমাকে ক্ষমা করব না। আজ থেকে তুমি নিচে ঘুমাবে। এ বলে আদিবা রেগে নীলের বুক থেকে উঠে বিছানার দিকে চলে যাচ্ছিল। নীল তখন আদিবার হাত ধরে টান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। উপস, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি আর জীবনেও তোমাকে মিস আদিবা বলবো না।
আদিবা যেতে যেতে হঠাৎ থেমে যায়। নীল তখন সমস্ত রাগ, অভিমান, প্রতিশোধ সব ভুলে আদিবার দিকে তাকায়। আমি তোমাকে ভালোবাসি আদিবা। আমি জানি আমার অতীত কষ্টদায়ক ছিল, কিন্তু তোমার ভালোবাসা সেই কষ্টকে ভুলিয়ে দিয়েছে। প্লিজ আমার থেকে দূরে যেও না। আমিও তোমাকে ভালোবাসি নীল। তোমার রাগী বউকে তুমি ছাড়া আর কে সামলাবে? এ বলেই আদিবা ফিরে তাকায়। নীল আর এক মুহূর্ত দেরি না করে আদিবাকে নিজের বাহুতে জড়িয়ে ধরে। প্রতিশোধের আগুন নিভে গিয়ে ভালোবাসার আলো জ্বলে ওঠে। নীল তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর দুজন বিছানায় পড়ে যায়। আদিবা নীলকে শক্ত করে তার বাহুর সাথে চেপে ধরে আছে। নীলও আদিবার সারা শরীরে তার ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে। তাদের সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে নীল আর আদিবা সেদিন ভালোবাসার বাঁধনে আরও শক্ত করে জড়িয়ে ধরে। তাদের ভালোবাসার ঘর ভরে ওঠে সুখ আর ভালোবাসায়। হ্যাঁ, প্রতিশোধের গল্প নয়, এটি ভালোবাসা ও সম্পর্কের গল্প। আদিবার তীব্র ভালোবাসা আর নীলের পরিবারের অকুণ্ঠ সমর্থনই তাদের সম্পর্কের সমস্ত জটিলতা দূর করে দেয়। জমিদার বাড়ির মেয়ে যখন সিনিয়র রোমান্টিক বউ, তখন তার ভালোবাসার কাছে জুনিয়র দুষ্টু ছেলের সমস্ত রাগ আর অভিমান হার মানতে বাধ্য হয়।